প্রিয় শিক্ষার্থীরা, এইচএসসি 2026-এর হায়ার ম্যাথ প্রি ইঞ্জিনিয়ারিংয়ের প্রথম এক্সামের সলভ ক্লাসে তোমাদেরকে স্বাগতম। তো চলো আমরা আমাদের সলভ ক্লাসটা শুরু করি। খেয়াল করো, প্রথম প্রশ্নে কি বলছে? দুটো ম্যাট্রিক্স এ এবং বি দেওয়া আছে। এ বি ও বি এর মধ্যে কোনো সম্পর্ক থাকলে তা নির্ণয় করো এবং বি ইনভার্স ওয়ানকে এক্স ও এর মাধ্যমে প্রকাশ করো। আচ্ছা, কীভাবে সলভ করা যায়? খুব ইজি। আমি এ আর বি এবং বি আর এ বের করে ফেলি, তাই না? এ এবং বি দুটো ম্যাট্রিক্স গুণ তো আমরা করতে পারি, তাই না? খুব ইজি। সরি, ওকে। সো দুটো ম্যাট্রিক্স তো গুণ আমরা খুব ইজিলি করতে পারি। দেখো, এ বি যখন বের করলাম তখন কীভাবে গুণ করে মনে আছে তো? যে ম্যাট্রিক্সটা ধরবো তার প্রথম সারি তার সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলাম, এভাবে গুণ করবো, ঠিক আছে? এবং এই দুটো যেই পজিশনে ইন্টারসেক্ট করে তার ভ্যালুটা আমি পাবো, তাই না? দেখো তো, এই সারি এবং এই কলাম কোথায় ইন্টারসেক্ট করে, এদের কমন পয়েন্ট কোনটা? এদের কমন পয়েন্ট কিন্তু এই যে এই পজিশনটা, তাই না? তাহলে এদেরকে যদি আমি গুণ করি তাহলে আমি কোন ভ্যালুটা পাবো? এই পজিশনের ভ্যালুটা পাবো, তাই না? একটা ম্যাট্রিক্স যে আমি পাবো, এই ম্যাট্রিক্সের এই পজিশনের ভ্যালুটা আমি পাবো। তো গুণটা কীভাবে করে? এই যে ওর প্রথম যে এলিমেন্ট আছে তার সাথে ওর প্রথম এলিমেন্ট, তাহলে 3x ইন্টু এক্স, তাহলে কত আসবে? 3x² প্লাস ওর সেকেন্ড এলিমেন্টের সাথে ওর সেকেন্ড এলিমেন্ট কত আসবে? 4x ইন্টু 2x, মানে কত? -8x², তাহলে -8x² প্লাস ওর থার্ড এলিমেন্টের সাথে ওর থার্ড এলিমেন্ট কত আসবে? 2 ইন্টু 3 মানে 6x² প্লাস 6x²। ওকে, তো এইভাবে আমি প্রত্যেকটা এলিমেন্টই পেয়ে যাব, ঠিক আছে? এই ম্যাট্রিক্সটার প্রত্যেকটা এলিমেন্টই আমি পেয়ে যাবো এবি ম্যাট্রিক্সের। তো দেখো, পুরোপুরি ক্যালকুলেট করে আমরা কি পাচ্ছি? আমরা এবি সমান সমান পাচ্ছি হচ্ছে এই যে এইটা পাচ্ছি, তাই না? একদম বেসিক অ্যালজেব্রা ক্যালকুলেশন। তাহলে এক্স স্কোয়ারটা কমন নিলে এক্স স্কোয়ারের সাথে একটা আই বা অভেদক গুণ করা আছে। ওকে, আচ্ছা, এরপর সেম ভাবে কি বিএ, আমরা বিএটাও একদম এক্স্যাক্ট সেম অ্যাপ্রোচে বের করতে পারি। তো দেখো, আমরা বিএটা বের করলাম, বিএ বের করে দেখতেছি যে এইটাও সেম কাহিনী হয়ে গেছে। তার মানে এ বি এবং বি এর মধ্যে সম্পর্ক হলে দুটো কি ইকুয়াল, কারণ দুইটাই হচ্ছে এক্স স্কোয়ার ইন্টু একটা অভেদক বা আইডেন্টিটি ম্যাট্রিক্স আই। ওকে, আচ্ছা, এরপরে কি বলছে প্রশ্নটা খেয়াল করো। সম্পর্ক তো আমরা পেয়ে গেলাম যে দুটো ইকুয়াল আসতেছে। এরপরে বলছে বি ইনভার্স ওয়ানকে এক্স ও এর মাধ্যমে প্রকাশ করো। দেখো তো, এটাও ইজি না? আমার কাছে এ বি সমান সমান এক্স স্কোয়ার আই আছে অভেদক, আমি এক্স স্কোয়ারটাকে এই পাশে নিই, বিটাকে এই পাশে আনি, তাহলে তো আমার কাজ হয়ে যাচ্ছে না? দেখো, বি বিটাকে যখন আমি এই পাশে আনবো, অথবা বি ধরো হচ্ছে বি এই পাশে আছে, তাহলে ওইটা ওই পাশে গেলে হবে হচ্ছে এ বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু বি আই বি, তাহলে বি ইনভার্স ওয়ান ইন্টু আই। তো আয়ের সাথে কোনো একটা ম্যাট্রিক্স গুণ করা মানে ঘুরে ফিরে ওইটাই পাওয়া। তাহলে বি ইনভার্সকে আমি যদি এ এবং এক্সের মাধ্যমে প্রকাশ করতে চাই, আমার কি আসবে? এ ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। ইজি না? খুবই সিম্পল। এই যে দেখো, এ ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, দ্যাট সিম্পল, একদম কঠিন কিছু না, ঠিক আছে? আচ্ছা, এরপর প্রশ্নটা খেয়াল করো কি বলছে, যে মান নির্ণয় করতে বলছে। একটা ম্যাট্রিক্স দিয়ে দিছে, তার মান নির্ণয় করতে বলছে, মানে নির্ণায়ক দিয়ে দিছে, তার মান নির্ণয় করতে বলছে। তো ঠিক আছে, আমরা সরাসরি বিস্তার করতে করতে পারি, কিন্তু বিস্তার করে খুব একটা লাভ নেই। সরাসরি বিস্তার করতে গেলে অনেকগুলো ক্যালকুলেশন হয়ে যাবে। তো আমরা কি করি? আমরা খুব ইজি একটা অ্যাপ্রোচ করি। আমরা যে কোনো দুইটা কলাম, মানে যে কোনো একটা কলামের দুইটা প্যারামিটারকে জিরো করে ফেলা ট্রাই করি, যদি আমাদের জন্য সেটা ইজিয়ার হয়। তাহলে দেখো, এখানে সবগুলো 1 1 আছে, তাহলে আমি এই দুইটা কলামের বিয়োগফল নিয়ে নিতে পারি, আবার এই দুটো কলামের বিয়োগফল নিয়ে নিতে পারি। তাহলে কি হবে? 1 থেকে 1 বাদ গেলে আমি 0 পাবো, 1 থেকে 1 বাদ গেলে আমি 0 পাবো, ঠিক আছে? হ্যাঁ, নিচের রো দুটো একটু বড় হয়ে যাবে, বাট আমি যেহেতু ম্যাক্সিমাম জায়গায় 0 পেয়ে গেছি, আমার জাস্ট একটা বিস্তার করলেই হয়ে যাবে। ওকে, তাহলে দেখো, খুব সিম্পলি বিয়োগটা করা হয়েছে। তো এ মাইনাস টু বি, টু বি মাইনাস টু সি, যেহেতু আমি এই কলাম থেকে এই কলাম বাদ দিছি, আবার এই কলাম থেকে এই কলাম বাদ দিছি, দেন এ স্কোয়ার মাইনাস থ্রি এসি মাইনাস 4b স্কোয়ার মাইনাস থ্রি এসি। ওকে, তারপর সেম 4b স্কোয়ার মাইনাস থ্রি এসি মাইনাস 9c স্কোয়ার মাইনাস টু এবি। ওকে, অ্যান্ড থার্ড কলামকে আর তুমি হাত দিতে পারবে না, ঠিক আছে? অ্যাট এ টাইম দুইটা অপারেশন করা যাবে, একসাথে তিনটা অপারেশনের উপর কোনো, মানে তিনটা কলাম বা তিনটা রোর উপর কোনো অপারেশন করা যাবে না, অ্যাট এ টাইম দুইটা। ওকে, দেন ঠিক আছে, এখন আমি জাস্ট কি করবো? বিস্তার করে দেবো। এখন বিস্তার করলে আমার জন্য খুব ইজিয়ার হবে, কারণ জাস্ট আমি এই বরাবর বিস্তার করে দিলেই আমার কাজটা শেষ। জাস্ট এদের গুণফল আর এদের গুণফলটাই আমার লাগবে, ঠিক আছে? তাহলে এই বরাবর এই গুণফলটা মাইনাস এই গুণফলটা, শেষ, দ্যাটস ইট, এটাই হচ্ছে আমার মান। তাহলে দেখো, ক্যালকুলেট করে ওটাকে তো সিম্পলিফাই করা যায়। এই যে, আচ্ছা, এটাকে আরেকটু সিম্পলিফাই করছে। যেহেতু এখানে আমি কমন নিতে পারি, ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে আছে, আর এখান থেকে এসি কমন নেওয়া যায়। আচ্ছা, এসি তো চলে যাচ্ছে, থ্রি এসি প্লাস থ্রি এসি চলে যাচ্ছে, আর এখান থেকে আসতেছে হচ্ছে টু এ বি নাইন এসি। তাহলে এখান থেকে তোমার টু বি মাইনাস থ্রি সি করা যায়। এখান থেকে আসলে কমন যাবে না সরাসরি, এটাকে তোমার ফর্মুলায় ভেঙে ফেলতে হবে। যাই হোক, এখান থেকে তো কমন যাচ্ছে, আমি থ্রি এসি এবং থ্রি এসি কাটাকাটি করে ফেললে এ স্কোয়ার মাইনাস ফোর বি স্কোয়ার পাচ্ছি। তো এ স্কোয়ার মাইনাস ফোর বি স্কোয়ারকে আমি যদি ফর্মুলায় ভেঙে ফেলি, আমি এ মাইনাস টু বি ইন্টু এ প্লাস টু বি পাবো। মানে এটাকে আরেকটা সিম্পলিফাই করা হয়েছে।
যাতে গুণ করার পরে আমার জন্য একটু ইজিয়ার হয়। কেন, তুমি যদি এখানেও গুণ করো মানে ডিফারেন্ট কিছু না, সেম কাহিনী আসবে, মানে জাস্ট ক্যালকুলেশনটা এখানে না করে গুণ করার পরে ক্যালকুলেট করতে হবে, বাট ঘুরে ফিরে সেম ক্যালকুলেশন তোমাকে করতে হবে, ঠিক আছে? সো বিস্তার করার পরে এখন দেখো সেম কাহিনী, এখন এটা মাইনাস এটা, ঠিক আছে? এখন একটু ইজিয়ার হয়ে গেছে, সরাসরি এখান থেকে তুমি পাবো হচ্ছে এটা থেকে এটা বাদ দিলে তুমি পাবো হচ্ছে 3c, তো 3c এর সাথে এটা গুণ হয়ে যাবে। ওকে, এই যে এটা ক্লিয়ার। ওকে, আচ্ছা, এরপরে কি বলছে, প্রমাণ করতে বলছে। খুবই ফেমাস একটা ম্যাথ, ঠিক আছে? তোমাদের অনেকে হয়তো করারও কথা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, কয়েক দফা আসছেও কয়েক জায়গায়। সো একটা নির্ণায়ক দিয়ে তোমাকে প্রুভ করতে বলছে এটা থেকে এই মানটা আসে, এবং এটার খুবই একটা মানে বেসিক নিয়ম আছে, তোমাকে এইভাবেই সলভ করতে হবে, কারণ অন্য অ্যাপ্রোচে গেলে এই ম্যাথটা সলভ করা আসলে খুবই টাফ হয়ে পড়ে, খুবই টাফ হয়ে পড়ে। ওকে, সো কীভাবে সলভ করো? ওকে, তাহলে আমরা কী করতে পারি দেখো, এখানে হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আমরা চাইলে এটার সাথে একটা বি গুণ করে এটা থেকে বিয়োগ করে দিতে পারি। এতে আমার সুবিধাটা কী হবে, আমি এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পেয়ে যাবো। এই যে দেখো, আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পেয়ে যাবো, কারণ এটা আর এটা কাটাকাটি চলে যাবে, ঠিক আছে? আচ্ছা, দেন আমি যেহেতু এটার সাথে বি গুণ করছি, তাহলে এই 2ab এবং 2ab চলে যাবে, আমার জন্য কী হয়ে যাবে, ইজিয়ার হয়ে যাবে এখানে জিরো নিয়ে আসা। আচ্ছা, দেন এইটাও সরাসরি এখানে চলে আসবে। ওকে, তাহলে এই যে 2b মাইনাস বি ইন্টু 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এরপরে সেম কাহিনী, আমি এটার সাথে এটাতে জিরো আনার জন্য এটা জাস্ট এ দিয়ে এটা মানে এই পুরো কলামটাকে এ দিয়ে গুণ করে এটা থেকে বিয়োগ করে দিব, তাহলে আমার এই কলামেও জিরো চলে আসবে। 2ab এই যে 2ab মাইনাস 2ab, কারণ আমি এটার সাথে এ গুণ করছি। আচ্ছা, এ গুণ করে যোগ করে দিছি, ঠিক আছে? এটার সাথে এ গুণ করে জাস্ট এর জায়গায় যোগ করে দিচ্ছি। আমার মানে মেইন টার্গেট হচ্ছে ম্যাক্সিমাম জায়গায় জিরো নিয়ে আসা, এটা আমার ক্যালকুলেশনটা ইজিয়ার হবে। তোমরা চাইলে বিস্তার করে দিতে পারো, কোনো সমস্যা না, কিন্তু বিস্তার করলে কী হবে, 2-3 পৃষ্ঠা হয়ে গেল, দেখবে যে ম্যাথ মিলতেছে না, ঠিক আছে? সিম্পলিফাই করা যাচ্ছে না। তো এখন আমি কি করতে পারি, এখানে জিরো নিয়ে আসতে পারি। সেমভাবে মানে পুরো কলামের সাথে এ গুণ করে এটার সাথে আমি জাস্ট যোগ করে দিলাম, দেখো আমার আপাতত দুইটা জায়গায় জিরো চলে আসে। অ্যান্ড সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমার মেইন পার্ট কিছু কমন হয়ে গেছে। দেখো, এখান থেকে আমি 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কমন নিতে পারি, এখান থেকে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কমন নিতে পারি, তাহলে আমার 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুইটা চলে আসছে। ওকে, আমার আরও একটা লাগবে, আরও একটা আসলে ইজিলি বের করে ফেলতে পারবো। আমি চাইলে যদি এটাকে বিস্তার করে দিই, বিস্তার, আচ্ছা বিস্তার করা লাগতেছে না, আমি চাইলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুইটা অ্যাপ্রোচেই করা যায়। আসলে আমি বিস্তার করে দিলে এখানে ইজিয়ার হয়, বাট এখানে যেটা করছে ওনারা যেটা করছে আর কি, ওনারা মেইনলি করছে হচ্ছে এই কলামের সাথে মানে এটার সাথে বি গুণ করছে, বি গুণ করে এটা থেকে বিয়োগ করে দিছে, ঠিক আছে? এতে আমার জন্য সুবিধা কী হয়েছে, আমি এখানে একটা বি স্কোয়ার পেয়ে যাচ্ছি। ওকে, তারপরে হচ্ছে আর আমি পরেরটা থেকে যদি সেম কাজ করি, যোগ করে দিলেই তো হচ্ছে। দেখো, আমি যদি সিম্পলি এর সাথে বি গুণ করে এটার সাথে যোগ মানে বিয়োগ করে দিই, তাহলে আমি এখানে পেয়ে যাবো হচ্ছে 1 প্লাস বি স্কোয়ার, আর এটার সাথে এ গুণ করে যদি আমি এখানে যোগ করে দিই, তাহলে আমি পেয়ে যাবো হচ্ছে 1 প্লাস এ স্কোয়ার। হ্যাঁ, দ্যাটস ইট। তাহলে আমি এই কলামের সাথে বি গুণ করে এটাকে আমি এটার সাথে যোগ করে দিব, এই কলামের সাথে এ গুণ করে এটাকে আমি এটার সাথে যোগ করে দিব। দেন এতে আমার যে সুবিধাটা হবে, আচ্ছা খুব একটা সুবিধা হইলো, হ্যাঁ খুব একটা সুবিধা হইলো। এতে আমার জন্য ইজি অ্যাপ্রোচ হচ্ছে, আচ্ছা না 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 একটা সেকেন্ড, আমি আরেকটু ইজি করতে পারি জিনিসটা। যেহেতু আমার এখানে জিরো আনা মেইন টার্গেট, খেয়াল করো, আমি চাইলে এইটার সাথে এই পুরো কলামের সাথে গুণ করে দিতে পারি। দেখো তো, আমি যদি এর সাথে 2b গুণ করি দেন এর সাথে যোগ করি, ঠিক আছে? পুরোটার সাথে 2b গুণ করলাম, তাহলে এটা হয়ে যাবে 2b স্কোয়ার। তাহলে আমি ঘুরে ফিরে আমার ওই আগের ইয়াটা পেয়ে যাচ্ছি, যে আমার 2b স্কোয়ার এনে আমি এটার সাথে যোগ করতাম। বাট আমি যদি এইটার সাথে এখন যোগ করে দিই, তাহলে আমার জন্য সুবিধা কি, এখন আমি এখানেও জিরো পেয়ে যাচ্ছি, আর আমার আগের যে টার্গেট সেটাও স্যাটিসফাই হইতেছে। সেম কাহিনী এটার সাথে আমি যদি এখন 2a গুণ করে দিই, ঠিক আছে, দেন বিয়োগ করে দিই, তাহলে হচ্ছে মাইনাস 2a স্কোয়ার এখানে গিয়ে প্লাস 2a স্কোয়ার হয়ে যাবে। অ্যান্ড মজার বিষয় হচ্ছে মানে বিয়োগ করার কারণে আমার এইটাও জিরো হয়ে যাচ্ছে। ওকে, এইটাই মেবি ওনারা করছে, ওনাদেরও সেম আসছে, এই যে এই দুটো জিরো আসছে, আর হচ্ছে এখানে আমরা যা চাইছি আমাদের টার্গেটটা ফিল আপ করে নিয়ে আসছে, ঠিক আছে? বাট হ্যাঁ, যেটা আমি শুরুতেই বললাম যে তুমি চাইলে এই লাইন থেকেও বিস্তার করে ফেলতে পারো, তোমার আনসার আসবে, সমস্যা নেই। এখান থেকে ক্যালকুলেট করে ফেলা যায়, ইজিলি করা যায়। বাট এখন এটা আরেকটু ইজি হয়ে গেছে, ঠিক আছে? এখন আমি জাস্ট এই পয়েন্ট বরাবর 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে ওটাকে কমন নিয়ে ফেললাম, এই যেহেতু সব জিরো আমার কোনো প্যারা নেই, আমি এটাকেও কমন নিয়ে ফেললাম, কমন নিয়ে জাস্ট বেসিক একটা বিস্তার করে দিলাম যে কোনো একটা দিক বরাবর, ঠিক আছে, যেখানে একটা 1 আছে, দ্যাটস ইট। ওকে, আচ্ছা পরের প্রশ্নটা খেয়াল করো, দেখাও যে a সমান সমান একটা ম্যাট্রিক্স
ল্যামডা আই মাইনাস এ ইকুয়াল টু 0 সমীকরণ সিদ্ধ করো অথবা a টু দি পাওয়ার 12 এর মান বের করো। আচ্ছা, এটা বুয়েটের একটা প্রশ্ন, খুবই সিম্পল একটা কোয়েশ্চেন, কঠিন কিছুই না। ল্যামডা আই মাইনাস এ ইকুয়াল টু 0, আই একটা অভেদক ম্যাট্রিক্স, ঠিক আছে? তাহলে আমি কি করবো, তার সাথে জাস্ট আই গুণ করবো, তাহলে 3/3 ইন্টু 3 একটা ম্যাট্রিক্স পাবো, তাই না, যার সাথে ল্যামডা গুণাকার আছে, এই যে দ্যাটস ইট। এবার এটা থেকে মানে এ কে বিয়োগ করে দিলাম, তো এ কে বিয়োগ করলে আমি পাইতেছি এটা। এখন ওরা বলছে এটা হচ্ছে সমান সমান 0। এখন এইটা সমান সমান যদি 0 হয়, আমরা তো এটা মান বের করতে পারি, তাই না? আমরা জাস্ট সিম্পলি কি করবো, এটা মানটা বের করবো, তো মানটা বের করলাম, আমরা নির্ণয় মানটা আমরা বের করতে পারি, যেহেতু এখানে সবগুলোতে সিঙ্গুলার প্যারামিটার, আমাদের আর এখানে সিম্পলিফাই করার কোনো প্যারা নেই, আমরা সরাসরি বিস্তার করে দিতে পারি। সরাসরি বিস্তার করে ল্যামডা কিউবের মান আসতেছে 1, তাহলে ল্যামডার মান আসবে 1। এখানে তোমার জটিল মানগুলো কনসিডার করা খুব একটা প্রয়োজন নাই, যদি এখানে করা আছে, বাট আমাদের দরকার নেই। ওকে, আচ্ছা, এরপর কি বলছে, এরপর a টু দি পাওয়ার 12 এর মান বের করো। তো a টু দি পাওয়ার 12 এর মান তোমরা চাইলে ক্যালকুলেটর ইউজ করতে পারো, যেহেতু ইঞ্জিনিয়ারিং এর কোয়েশ্চেন, বাট তোমরা চাইলে আরেকটা কাজ করতে পারো, সেটা হচ্ছে a কিউব, মানে a এর সাথে a গুণ করে a স্কোয়ার পাবা, দেন a স্কোয়ারের সাথে a স্কোয়ারকে গুণ করলে তুমি a টু দি পাওয়ার 4 পাবা, দেন a টু দি পাওয়ার 4 তিনটাকে গুণ করে দিবা, ঠিক আছে? শেষ, তোমার a টু দি পাওয়ার 12 এর মান চলে আসবে। এখানেও সিমিলার ওই টাইপের কিছু একটা করছে আর কি, এর সাথে a গুণ করছে, a স্কোয়ার বের করছে, a স্কোয়ারের সাথে a গুণ করে a কিউব বের করছে, দেন a কিউবের উপর পাওয়ার 4 করে দিছে, ঘুরে ফিরে সেম কাহিনী, ঠিক আছে? আচ্ছা, তো তোমাকে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে a ইন্টু এক্স ওয়াই জেড, আর একটা ম্যাট্রিক্স হলে a, তাহলে a ম্যাট্রিক্সটি নির্ণয় করো। আচ্ছা, তোমাকে a ম্যাট্রিক্সটা নির্ণয় করতে হবে। এখন কাহিনী হইতেছে যে এই ম্যাট্রিক্সটা তুমি সরাসরি নির্ণয় করতে পারবে না, এর আগে হিসাব নিকাশ বের করতে হবে। দেখো, তোমার এই যে ম্যাট্রিক্সটা আছে সেটা ক্রম কি হবে চিন্তা করো, এটার ক্রম কি, 3টা রো ইন্টু একটা কলাম, 3 ইন্টু 1। আর এখানে যে আছে এটা কি, এটা হচ্ছে তোমার সেম 3 ইন্টু 1। তাহলে এই ম্যাট্রিক্স কি হবে, এই ম্যাট্রিক্স হবে 1 ইন্টু 3, 1 ইন্টু 3, এটা সেম হইতে হবে, সরি 3 ইন্টু 3, এই ম্যাট্রিক্স হবে 3 ইন্টু 3, ঠিক আছে? তাহলে এই ম্যাট্রিক্সটা তোমাকে নির্ণয় করতে হবে। এখন এই ম্যাট্রিক্সটা তুমি যদি নির্ণয় করতে যাও, এই যে দেখো এ হচ্ছে 3 ইন্টু 3 ম্যাট্রিক্স, ওকে? সো এই ম্যাট্রিক্সটা তুমি যদি নির্ণয় করতে চাও, তোমার সবচেয়ে ইজি অ্যাপ্রোচ কী হতে পারে, এখানে যেভাবে করছে সেটা হচ্ছে যে এটা মানে ইয়াটা বের করছে ইকুয়াল হিসাব করে, হ্যাঁ, সহগ সংরক্ষিত করে করছে। কারণ মানে এটা তুমি কোনোভাবেই পারবে না যে, এটা অনেকে মাথায় আসতে পারে যে আমি তো চাইলে এটাকে ইনভার্ট করে ওই পাশে নিয়ে যেতে পারি, তাই না? এটা কিন্তু সম্ভব না, আই গেস যারা ম্যাথ করছো তারা বুঝতেছো যে তুমি শুধুমাত্র বর্গ ম্যাট্রিক্সের ইনভার্সটা বের করতে পারবে, এই ম্যাট্রিক্সের ইনভার্স তুমি বের করতে পারবে না। তাহলে কি করা যায়, এ ম্যাট্রিক্সে তোমার ধরে নিতে হবে, এই যে র্যান্ডমলি a11 a12 a13 a21 এভাবে ধরে নিতে হবে। দেন সিম্পলি তোমাকে কি করতে হবে, এটার সাথে এক্স ওয়াই জেডকে গুণ করতে হবে, গুণ করার পরে তুমি আরেকটা ম্যাট্রিক্স পাবা, ঠিক আছে? এবার তোমার কাজটা হবে সহগ সমীকৃত করা। এই যে যে ম্যাট্রিক্সটা তুমি পাইছো, এই যে এটা হচ্ছে এটা, এটা হচ্ছে এটা, এটা হচ্ছে এটা, ওকে? দেন তোমাকে জাস্ট সিম্পলি এটাকে সহগ সমীকৃত করতে হবে। সহগ সমীকৃত করাটা এখানে ইজিয়ার হবে, কারণ যেহেতু সব হচ্ছে সিঙ্গুলার প্যারামিটার। খেয়াল করো, এক্স প্লাস ওয়াই আনতে হবে, এক্স প্লাস ওয়াই আনার জন্য এটাকে 1 হতে হবে, এটাকে 1 হতে হবে, আর এটাকে 0 হতে হবে। শেষ, এক্স মাইনাস ওয়াই আনতে হবে, এটাকে 1 হতে হবে, এটাকে -1 হতে হবে, এটাকে 0 হতে হবে, আর এখানে সবগুলোকে 0 হতে হবে। দ্যাটস ইট, ঠিক আছে? এটা খুবই ইউনিক টাইপের একটা ম্যাথ, বাট মজা আছে, ঠিক আছে? এখানে একটু লেন্দি, কারণ এখানে পুরো স্টেপ বাই স্টেপ করে দেখানো হয়েছে, বাট জিনিসটা কিন্তু সহজ, ঠিক আছে? তুমি একে যখন এই মানে 3/3 আইডেন্টিফাই করে ফেলছো, আর করার কোনো ওয়ে পাচ্ছ না, তখন জাস্ট তোমাকে গুণ করে দিতে হবে, জাস্ট সিম্পল গুণ করে দিতে হবে। গুণ করে তোমাকে এই পাশের সাথে সহগ সমীকৃত করতে হবে। সহগ সমীকৃত আই গেস আমরা বুঝি, তাই না? এই পাশে আর এই পাশে সেম সিমিলার সহগ হইতে হবে। তো দেখো, সহগ এখানে এক্সের সহগ 1, এখানে এক্সের সহগ a11, তাহলে 1 এবং a11 সেম, তাহলে a11 এর মান আসবে কত, 1, ওকে? সো সবগুলো আইডেন্টিফাই করে দেখাইতে হবে না, তুমি সরাসরি ওখান থেকে করে ফেলতে পারো, ঠিক আছে? অ্যাডমিশন টেস্টে তোমাকে পুরো লাইন বাই লাইন করে দেখাইতে হয় না, জাস্ট আনসার বের করতে পারলেই হয়। আচ্ছা, দেন পরের ম্যাথটা খেয়াল করো, a ইনভার্স 1 দেওয়া আছে 5/7, এটা আছে, তাহলে a স্কোয়ার প্লাস 2a নির্ণয় করো। যেহেতু এটা একটা বর্গ ম্যাট্রিক্স, আমি চাইলে এখান থেকে আসলে a বের করে ফেলতে পারি, ঠিক আছে? যেটা বললাম যে তোমার অ্যাডমিশন টেস্টে কিন্তু সবই অ্যালাউড, ঠিক আছে? তোমার আনসার বের করতে ভালো হবে, তুমি ক্যালকুলেটারে চাইলে এটা আসলে এর মানটা বের করে ফেলতে পারবা। তুমি a ইনভার্স না, এটা যদি আরেকবার ইনভার্স করো তুমি সরাসরি a পেয়ে যাবে, ওকে? তো সেই a দিয়ে তুমি আসলে এগুলো বের করে ফেলতে পারো। তো এখানে তোমাকে স্টেপগুলো দেখানো আছে, এখানে একটা শর্টকাট স্টেপই দেখানো আছে যে কীভাবে হচ্ছে তোমার সরাসরি a বের করা যায়। তো শর্টকাট স্টেপটা হচ্ছে মানে ইজি, সেটা কি, 2/2 ম্যাট্রিক্সের জন্য খাটে যেটা, সেটা হচ্ছে যে যে কোনো একটা 2/2 ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স কীভাবে হয়, সেটা হচ্ছে এই ম্যাট্রিক্সের মানটা তুমি বের করবা, ঠিক আছে? এর মানটা তুমি বের করবা। তো 1 ডিভাইডেড বাই এর মান ইন্টু এই যে দুইটা দেখতেছে, এই দুইটা হচ্ছে স্থান পরিবর্তন হবে, মানে ইন্টারচেঞ্জ হবে, 2/7 ওখানে যাবে, 5/7 এখানে আসবে, আর বাকি দুইটা সাইন পরিবর্তন হবে, আর কিছু না। 1/7 এটা হয়ে যাবে -1/7,
আর এটা 3/7, এটা হবে -3/7 শেষ। আর এটা হচ্ছে এখানে মান ছিল যেটা পড়ছিলাম শুরুতে, এটাই হচ্ছে এটা ইনভার্স ম্যাট্রিক্স। ওকে, সো এটা শুধুমাত্র তোমার 2/2 ম্যাট্রিক্সের জন্য একটা শর্টকাট, এটা খাটে, তুমি চাইলে ক্যালকুলেটর করতে পারো বা এই শর্টকাট সরাসরি এখানে বসিয়ে দিতে পারো। তো এটা তুমি যদি বসে দাও তাহলে তুমি এর মান পেয়ে যাচ্ছ, আর এর মান যদি পেয়ে যাও তাহলে সরাসরি এখানে ভ্যালুগুলো বসিয়ে দেবো a² + 2a দিয়ে। ওকে, এরপরে খেয়াল করো 7 নম্বর কোয়েশ্চেনটা। এখানে একটা ভেক্টর দেয়া আছে বি, এর লম্ব দিক বরাবর এ ভেক্টরের অংশক ডাব্লিউ নির্ণয় করো। ঠিক আছে, এরপর ডাব্লিউ ভেক্টরের উপর এ ভেক্টরের অভিক্ষেপ নির্ণয় করো। আচ্ছা, খুব সহজ না জিনিসটা, মানে অলরেডি তোমরা যারা ফিজিক্সের ভেক্টর করে আসো তাদের জন্য এটা খুবই একদম পানি ভাত হওয়ার কথা। তো দেখো, একটা ভেক্টরের লম্ব দিক বরাবর এ ভেক্টরের অংশক নির্ণয় করো। আচ্ছা, এটা একটু টাফ হতে পারে, ঠিক আছে, লম্ব দিক বরাবর। আমি প্রথম প্রশ্নটা খেয়াল করে নিই, এই ভেক্টরের লম্ব দিক বরাবর যদি এটা বের করতে বলো তাহলে হয়তো অনেক স্টুডেন্ট ঘাবড়ে যাবে যে এটা কিভাবে সলভ করবো, আমরা এই ভেক্টরের দিক বরাবর বের করতে পারতাম, বাট এই লম্ব দিকে কেমনে বের করবো। সেম ভাবে খেয়াল করো, তোমার কাছে একটা ভেক্টর দেওয়া আছে বি, ঠিক আছে, এই ভেক্টর কার চাইছে, বি ভেক্টরের লম্ব দিকে এ, বি ভেক্টরের লম্ব দিকে এ হচ্ছে এ, এটা হচ্ছে বি। ওকে, আচ্ছা, এখন আমরা কি করতে পারি, আমরা পারতাম হচ্ছে বি বরাবর এর অভিক্ষেপ বের করতে। তো এর একটা অভিক্ষেপ কি হইতো, এ বরাবর যেত, ঠিক আছে, তো ওইটার মান হচ্ছে ধরো হচ্ছে সামথিং লাইক এ এক্স। এখন বি এর লম্ব দিকে যদি আমরা একটা অভিক্ষেপ হিসাব করি, যেটা হচ্ছে আমাদের এ ওয়াই, ওরা এইটা জানতে চাইছে। ওকে, এখন দেখো মজার বিষয় হচ্ছে আমরা এটাও সলভ করে ফেলতে পারবো কিভাবে, দেখো আমরা চাইলে খুব ইজিলি বি ভেক্টরটাকে স্প্লিট করে ফেলতে পারি দুইটা লম্ব উপাংশে, সরি, এ ভেক্টরটাকে স্প্লিট করে ফেলতে পারি দুইটা লম্ব উপাংশে। দেখলাম না মাত্র, যার একটা যাবে হচ্ছে বি বরাবর, আরেকটা যাবে হচ্ছে বি এর লম্ব বরাবর, একটা যাবে হচ্ছে বি বরাবর, আরেকটা যাবে হচ্ছে বি এর লম্ব বরাবর। ওকে, আচ্ছা, তাহলে বি বরাবর যেটা যাবে সেটার নাম কি দিছিলাম মনে আছে, এ এক্স, আর বি এর লম্ব দিকে যেটা যাবে সেটা হচ্ছে এ ওয়াই। এখন এই দুইটা ভেক্টর মিলেই কি এ গঠিত হয়েছিল না, সিম্পল কথা, তার মানে এ ভেক্টরটা কি এনি হাউ এ এক্স প্লাস এ ওয়াই দিয়ে ক্রিয়েট করা হয়েছিল না, এভাবে তো ক্রিয়েট করা হয়েছিল, তাই তো। আচ্ছা, এখন মজার বিষয় হইতেছে যে এই যে এ এক্সটা, এটা তো বি বরাবর এ এর অভিক্ষেপ, এটা কি আমরা বের করতে পারি? হ্যাঁ, এটা তো আমরা ইজিলি বের করতে পারি, তাই না? বি বরাবর এ এর অভিক্ষেপ কিভাবে বের করে, বি বরাবর এ কস থিটা সমান সমান এ ডট বি ডিভাইডেড বাই বি, তাই না? এটাই তো। আর যদি আমরা ভেক্টর ফর্মে চাই, মানে ভেক্টর ফর্মে তো আমাদের লাগবে তো বি ভেক্টর ডিভাইডেড বাই বি, তাই তো। তার মানে আমরা এইটাই হচ্ছে আমাদের সেই এ এক্সটা, যেটা আমরা বি বরাবর বের করে ফেলতে পারতেছি। এখন মজার বিষয় হচ্ছে এই ভেক্টরটা তোমার জানা, কোশ্চেনে দেয়া আছে, এ এক্সটা তুমি বের করে ফেলছো, সিম্পলি এখান থেকে এ ওয়াইটা জাস্ট যোগ বিয়োগ করে বের করা যাচ্ছে না, এক্স এ থেকে এ এক্সটা বিয়োগ করে দাও, তাহলেই আমাদের আনসার কাজ, মানে কাজ শেষ। খেয়াল করো, বি বরাবর এর অংশটা বের করে ফেলছে, এই যে এটা এ এক্সটা বের করে ফেললাম। এবার বি এর লম্ব বরাবর এর অংশ হচ্ছে এ ওয়াই, যেটা আমরা ধরে রাখছি এ ওয়াইটা ছিল তার লম্ব বরাবর, এবং এ ভেক্টরটাকে আমি দুটো স্প্লিট, মানে দুটো ভাগে স্প্লিট করলাম, এ এক্স এবং এ ওয়াই, যেটা পরস্পর লম্ব, যেখানে এ এক্সটা হচ্ছে বি বরাবর ছিল আর এ তো আমার জানা, তাহলে এ ওয়াইটা কি হবে, এ মাইনাস এ এক্স না, এ মাইনাস এ এক্স, শেষ, দ্যাটস ইট, এতটুকুই, কঠিন কিছু না। এবার কি বলছে, ডাব্লিউ এর উপর এ এর অভিক্ষেপ, এটা তো খুব সিম্পল, তোমার জাস্ট ভেক্টরটা ডট গুণফল ডিভাইডেড বাই তার মানটা দিয়ে ভাগ করে দিলে আমরা পেয়ে যাচ্ছি। তাহলে ডাব্লিউ এর উপর এ এর অভিক্ষেপ কত আসবে, ডাব্লিউ ডট এ ডিভাইডেড বাই ডাব্লিউ, তো ডাব্লিউ তুমি পেয়ে রাখছো, এর মানও তোমার জানা আছে, ভ্যালুগুলো বসো, আনসার চলে আসবে। ওকে, মানে ইজ দ্যাট সিম্পল, একদমই কঠিন কিছু না। জিনিসটা দেখতে হয়তো একটু কনফিউজিং, আমাদের টাইমে যখন প্রথম আমি এই ম্যাথটা দেখছিলাম একটু ঘাবড়ে গেছিলাম যে আমি সবসময় শিখে আসছি এই ভেক্টর বরাবর তার লম্ব দিয়ে কেমনে সলভ করবো, খুব সিম্পল একটা চিন্তা করলে আমরা সলভ করতে পারতেছি। ওকে, ইঞ্জিনিয়ারিংয়ে প্রায় এরকম ইনটিউটিভ ম্যাথ কিন্তু দেয়, তো সাবধান। আচ্ছা, এরপরে দুইটা ভেক্টর তোমাকে দেওয়া আছে, বি ভেক্টরের উপর এর অভিক্ষেপ বের করো, পারবো না? এখন তো এটা তো ইজিয়ার, আগের ম্যাথ করে ফেলে, এটা তো কোনো কিছুই না। তো বি ভেক্টরের উপর এর অভিক্ষেপ কেমনে বের করে, বি এর উপর এর অভিক্ষেপ হচ্ছে এ cos থিটা ইজ ইকুয়াল টু এ ডট বি ডিভাইডেড বাই বি, ঠিক আছে, অভিক্ষেপ এটাই। এর মান তোমার জানা আছে, বি এর মান তোমার জানা আছে, ডট গুণফল তো আমরা যে পারি, তাই না? কিভাবে ডট গুণ করতে হয়, জাস্ট সবগুলা গুণ করে তার যোগফল নিতে হয়। তাহলে আমরা যদি এটার ডট গুণ দেখি, এর ভ্যালুটা বসাই i প্লাস জে প্লাস কে, বি হচ্ছে রুট 3i প্লাস 3j প্লাস সরি মাইনাস
মাইনাস 2k ডিভাইডেড বাই বি ভেক্টরের মান কত আসলো √3 প্লাস 9 প্লাস 4। ওকে, দ্যাটস ইট। এখন কীভাবে করতে হয়? ডট গুণ তো আমরা জানি যে আয়ের সহগের সাথে আয়ের সহগের গুণ করতে হয়। কত আসলো 1 × √3 মানে √3 প্লাস জে এর সহগের সাথে জে এর সহগ, এখানে হচ্ছে 1 আর এখানে হচ্ছে 3, তাহলে হচ্ছে 3 প্লাস কে এর সহগের সাথে কে এর সহগ, কে এর সহগ এখানে হচ্ছে 1 আর এখানে হচ্ছে -2, দুটো গুণ করলে হচ্ছে -2 আর নিচে কত আসলো 13 16 √16 মানে হচ্ছে 4। তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। ওকে, কত আসলো 1 প্লাস √3 ডিভাইডেড বাই 4। ওকে, সো ডট গুণ পারলে এটা কোনো ব্যাপারই না। এরপর খেয়াল করো, এবিসি ত্রিভুজের 3টা শীর্ষ দেওয়া আছে, হলে ভেক্টর পদ্ধতিতে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। আচ্ছা, ভেক্টর পদ্ধতিতে তোমার ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করবো? সহজ কথা, তোমার যে 3টা বিন্দু দেওয়া আছে না, এই 3টা বিন্দু দিয়ে তুমি চাইলে এই ত্রিভুজের 3টা বাহুই আইডেন্টিফাই করে ফেলতে পারো, তাই না? একটা বাহু হচ্ছে ধরো এবি, একটা বাহু হচ্ছে বিসি, আর একটা বাহু হচ্ছে সিএ। ওকে, বাট আমার লাগবে হচ্ছে 2টা বাহু, যে কোনো 2টা বাহু। আর এবি সমান সমান মানে কি? এবি সমান সমান মানে হচ্ছে বি মাইনাস এ, বিসি সমান সমান মানে কি? সি মাইনাস বি, এসি সমান সমান মানে কি? এ মাইনাস সি। ঠিক আছে, তাহলে এ এর মান কত? এ হচ্ছে 1 2 3 আর সি এর মান হচ্ছে 3 1 2। সো আমি যদি ভেক্টর ফর্মে লিখি 1 থেকে 3 বাদ দিলে কত হবে? -2 -2i x অক্ষের জন্য, তারপর y অক্ষের জন্য 2 - 1 মানে কত? j প্লাস আর y z অক্ষের জন্য 3 - 2 মানে হচ্ছে k। দ্যাটস ইট, এটাই তো, তাই না? তাহলে এটা হচ্ছে আমার সি এ বাহু। সেম ভাবে তুমি বিসি এবি বের করতে পারো, যে কোনো 2টা বের করলেই হবে। এবার 2টা বাহু বের করার পর আমরা কি করতে পারি? ক্রস গুণ। একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য জাস্ট তার 2টা সন্নিহিত বাহুর ভেক্টরের ক্রস গুণ করে তার মানের অর্ধেক নিলেই আমরা কি পেয়ে যাবো? তার ক্ষেত্রফলটা পেয়ে যাবো। তাহলে দেখো এখান থেকে কি করা হয়েছে, এই যে এবি বাহু এবং এসি বাহুটা বের করছে, যেটা বললাম জাস্ট আমার 2টা বাহু দরকার, 3টা তো আমি বের করতে পারি, বাট 2টা হলেই হবে। তো এবি সমান সমান হচ্ছে ওবি মাইনাস ওএ, ও হচ্ছে মূল বিন্দু 0 0, তো এটাকে আমরা অনেক সময় কনসিডার করি না, সো বি মাইনাস এও বলতে পারো। সো 2 2 3 1 হচ্ছে বি, এই যে 2 3 1 হচ্ছে বি ভেক্টর ফর্মে লিখছে, আর এ কি ছিল 1 2 3 1 2 3। ওকে, সো ভেক্টর ফর্মে এবি এবং এসি লিখে ফেলো। এবার এই দুটো ক্রস গুণফলের মানের অর্ধেক, যেটা বললাম ক্ষেত্রফল। তো ক্রস গুণফল আমরা করতে পারি না, প্রথম রোতে আই জে কে লিখবো, দ্বিতীয় রোতে হচ্ছে ভেক্টরগুলোর সবগুলো লিখে ফেলবো। এই যে এবি এর জন্য 1 2 আর -2 1 2 -2, আর এসি এর জন্য হচ্ছে 2 -1 -1 2 -1 -1। এরপর কি এই নির্ণায়কটা মান বের করবো, দ্যাটস ইট। আই নিলাম, তার বিস্তার করলাম, যে মানে তার আই জে কে বরাবর তার বিস্তারটা করে ফেললাম, বিস্তার করার পরে আমরা একটা নতুন ভেক্টর পেলাম এবি ইন্টু এসি। তো এর মান তো আমরা বের করতে পারি, একটা ভেক্টর মান কীভাবে বের করে? তার আই এর সহগের স্কোয়ার প্লাস জে এর সহগের স্কোয়ার প্লাস কে এর সহগের স্কোয়ার পুরাটার উপর রুট। ওকে, তাহলে 3 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার এর উপর রুট ইন্টু তার হাফ। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে কী করতে হয়? তার 2টা বাহুর ক্রস গুণফলের মানের অর্ধেক। ওকে, দ্যাটস ইট, এটাই আনসার। আচ্ছা, পরের প্রশ্নে খেয়াল করো, ভেক্টর পদ্ধতিতে তোমার 2টা ভেক্টর দেওয়া আছে, এর ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, এটা বইতে কিন্তু সরাসরি আছে তোমার, এই যে এ একটা ভেক্টর দেওয়া আছে, বি একটা ভেক্টর দেওয়া আছে, এবং এদের ছেদবিন্দুগামী রেখার যে ইকুয়েশন, এই যে কোথায়, এই যে আর ইজ ইকুয়াল টু এ প্লাস টি ইন্টু বি মাইনাস এ, যেখানে টি হচ্ছে একটা প্যারামিটার, ওটা তোমাকে বের করে দেখাইতে হবে। ওকে, তাহলে দেখো আমরা ভ্যালুগুলো বসাতে পারি, এ এর ভ্যালু বসালাম, বি এর ভ্যালু বসালাম। ওকে, এ বি এর ভ্যালু বসালাম, বসানোর শেষে কি পেলাম? আমরা আর তো যাই না, ঠিক আছে, আর হচ্ছে এক্স ওয়াই জেডই হবে। সো এই যে ভ্যালুগুলো বসালাম, এরপর সিম্পলি কী করবো? জাস্ট সমীকৃত, ওই যে শক সমীকৃত আমরা করে আসি। এখানে এক্স মানে আয়ের শক, এখানে এক্স, আর এখানে হচ্ছে 3 - টি, এখানে হচ্ছে জে ওয়াই, এখানে হচ্ছে 1 + টি, আর এখানে হচ্ছে জেড, এখানে হচ্ছে 1 - 2টি। ভ্যালুগুলো বসাও, আমরা নির্ণয় কার্তেসীয় ইকুয়েশন, কার্তেসীয় হচ্ছে কার্তেসীয় বলা নেই, বাট যেহেতু আমরা আর কিছু পাইতেছি না, তুমি চাইলে ইকুয়েশনটা এখানে রাখতে পারো, বাট সমস্যা নেই, সলভ করে দেখা যায় কার্তেসীয় ইকুয়েশন। সেটা হচ্ছে কি, যেহেতু টি 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 দেওয়া আছে দুই পাশে টি, তার মানে সবগুলো কি ইকুয়াল, মানে x - 3 হচ্ছে এটা 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 এটা। ওকে, ভ্যালুগুলো তুমি চাইলে যে কোনো দুইটাকে ধরে একটা ইকুয়েশন বের করতে পারো। ওকে, বাট সেটা আসলে এখানে নেসেসারি না। এই ম্যাথটা হচ্ছে এখানকার সবচেয়ে ইজি ম্যাথ আর কি, ঠিক আছে? তোমার জাস্ট ভেক্টরও দেওয়া আছে, ইকুয়েশন তোমাদের মুখস্থ থাকার কথা, এটা ভ্যালুগুলো বসাও। এরপরে এইটাও নেসেসারি পার্টও না, তুমি চাইলে এতটুকুতেই রেখে দিতে পারো। আচ্ছা, দেন পরের প্রশ্নটা খেয়াল করো, ক্যালকুলাস শব্দটি বর্ণগুলোর সবগুলোকে একত্রে নিয়ে কত প্রকারে সাজানো যায়? এই বিন্যাসে গুলো কতগুলোতে প্রথমে ও শেষে একই অক্ষর থাকবে? আচ্ছা, এখানে টোটাল ওয়ার্ড আছে কয়টা? ক্যালকুলাস টোটাল 8টা ওয়ার্ড আছে, তাহলে সাথে আরও কি 8 ফ্যাক্টোরিয়াল উপায়, কিন্তু এখানে কি আছে? সিমিলার ওয়ার্ড আছে, সি আছে 2টা, এল আছে 2টা, এ আছে 2টা, তাই না? তাদের জন্য কি হবে? যতগুলো সিমিলার সেগুলোর ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভাইড করে দিতে হবে। তাহলে 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই সি 2টা আছে, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল, এ 2টা আছে ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, আর এল 2টা আছে তাই ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল, তাহলে টোটাল
5040টা ওয়ার্ড আমরা এখান থেকে সাজাইতে পারবো। এখন বলছে এই বিন্যাসগুলোর কতগুলোতে প্রথমে ও শেষে একই অক্ষর থাকবে। শুধুমাত্র 3টা কেসে এটা পসিবল, যে প্রথমে আর শেষে এল থাকলে, প্রথমে আর শেষে এ থাকলে, আর প্রথমে আর শেষে সি থাকলে, তাই না? তাহলে দেখো কেস 1, কেস 2, কেস 3, জিনিসটা খুব সিম্পল। আমার টোটাল ওয়ে আছে 3টা। দেখো এখানে সি তো ফিক্স, এখানে সি তো ফিক্স, আমার এখানে হাত দেওয়ার কোনো স্কোপ নেই। তাহলে ভিতরে আমার জায়গা আছে কয়টা? 6টা, তাহলে 6 ফ্যাক্টোরিয়াল। ওকে, বাট এই ভিতরে কিন্তু সিমিলার ওয়ার্ডগুলো আছে। এখানে ভিতরে কিন্তু এল আছে, যেটা 2টা এল আছে, আবার কি আছে ক্যালকুলাস এ আছে, তাহলে এর জন্য আবার 2 ফ্যাক্টোরিয়াল। তার মানে আমি টোটাল এতগুলো উপায় এটাকে সাজাতে পারবো, এবং সিমিলারলি এটাকেও পারবো, সিমিলারলি এটাকে পারবো, ডিফারেন্ট কিন্তু না, প্রত্যেকটাই সেম। এই কারণে 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 হচ্ছে আমাদের কারেক্ট আনসার। ওকে, কারণ 3টা ওয়ে আছে, টোটাল 3টা কেস, আমি প্রত্যেকটা কেসই সিমিলার, তাই সরাসরি গুণ করে দিলাম। আচ্ছা, এবার খেয়াল করো 1 2 3 4 5 6 7 অক্ষরগুলো একবার মাত্র ব্যবহার করে গঠিত ও 5 দ্বারা বিভাজ্য 7 অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলোর মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো হলো। উক্ত তালিকায় 2000তম সংখ্যাটি কত হবে? খুবই একটু ক্রুশাল একটা ম্যাথ, ঠিক আছে? মানে অনেক চিন্তা ভাবনা করতে হবে। তো খেয়াল করো, ক্ষুদ্রতম সংখ্যার জন্য জিনিসটা খুব সিম্পল, যে অঙ্কগুলোকে ছোট থেকে বড় ক্রমে সাজাতে হবে, ঠিক আছে? একদম লোয়েস্ট লাগবে, তার মানে এইটাই হবে আমার লোয়েস্ট মান, মানে যা দেয়া আছে এটা হচ্ছে আমার লোয়েস্ট, ঠিক আছে? এর থেকে লোয়েস্ট তোমার জন্য পসিবল না। তো প্রথমে এক বিশিষ্ট সংখ্যা পাওয়া যাবে 6 ফ্যাক্টোরিয়াল। কেন? কারণ এখানে অঙ্ক আছে 6টা। ওকে, আচ্ছা, এরপর খেয়াল করো, প্রথমে এক বিশিষ্ট 5 দিয়ে বিভাজ্য সংখ্যা আছে কয়টা? 6 ফ্যাক্টোরিয়াল মাইনাস 5 ফ্যাক্টোরিয়াল, 600টা। কেন? চিন্তা করো তো, 5 দিয়ে বিভাজ্য সংখ্যার জন্য আমার কি লাগবে এখানে? জাস্ট সিম্পলি কি 5টাকে ফিক্স করে দিতে হবে লাস্টে। আর কিছু কি পসিবল? আর কিছু পসিবল? কোনোটা কি এখানে 5 দিয়ে বিভাজ্য হবে? আর শূন্য তো নাই, আর 5 তো থাকতে হবে তাইলে। তার মানে শুধুমাত্র 5কে আমি শেষে ফিক্স করে দিলে হবে। তাহলে 1ও ফিক্স হয়ে গেছে, 5ও ফিক্স হয়ে গেছে, মাঝখানে আর অক্ষর আছে কয়টা? 5টা। তারপরে 5 ফ্যাক্টোরিয়ালটা হচ্ছে কি আমার 5 দ্বারা বিভাজ্য। ওকে, তাহলে দেখো মানে সিম্পলি 5 ফ্যাক্টোরিয়াল দিয়ে আমি হচ্ছে 5 দ্বারা বিভাজ্য সংখ্যা পাবো, কিন্তু হচ্ছে যদি 5 দ্বারা বিভাজ্য অবিভাজ্য সংখ্যা আছে তাহলে কি করতে হবে? টোটাল নাম্বার 6 ফ্যাক্টোরিয়াল থেকে 5 ফ্যাক্টোরিয়াল বাদ দিয়ে দিতে হবে। তাহলে দেখো এই যে 5 দিয়ে বিভাজ্য 5 ফ্যাক্টোরিয়াল পেলাম, আর অবিভাজ্যের জন্য হচ্ছে 6 ফ্যাক্টোরিয়াল মাইনাস 5 ফ্যাক্টোরিয়াল, তাহলে 600টা পেয়ে গেলাম। কিসের জন্য? এটা কি? এটা হচ্ছে ক্ষুদ্রতম ওই সংখ্যাগুলো যেগুলো হচ্ছে কি 5 দ্বারা বিভাজ্য হবে না, ওগুলো একমাত্র ব্যবহার করে গঠিত ও 5 দ্বারা অবিভাজ্য। এটুকু পেয়ে গেলাম। 7 অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলোর মানের ঊর্ধ্বক্রম অনুসারে, বুঝছো? মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজালে 2000তম সংখ্যাটি কত? আচ্ছা গেল। এবার দেখো অনুরূপভাবে 2 3 5 দিয়ে অবিভাজ্য সংখ্যা রয়েছে হচ্ছে 2 × 600টি, সেম কাহিনী। সংখ্যাগুলোকে ঊর্ধ্বক্রমে সাজালে 1800তম সংখ্যা হবে প্রথম 3 বিশিষ্ট বৃহত্তম সংখ্যা। আচ্ছা, এটা সরাসরি কিভাবে বললো? সংখ্যাগুলোকে ঊর্ধ্বক্রম অনুসারে যদি সাজাই আমরা, কন্টিনিউয়াসলি বাড়তেছে ইনক্রিজিং অর্ডারে, তাহলে 1800তম সংখ্যা হবে প্রথম 3 বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা। হ্যাঁ, তাহলে আমাদের নাম্বার হচ্ছে, যদি 1 ফিক্স করি তাহলে পাচ্ছি 600টা, 2 ফিক্স করলেও পাচ্ছি 600টা, 3 ফিক্স করলেও পাচ্ছি হচ্ছে 600টা, তাহলে টোটাল হচ্ছে 1800টা। ওকে, হ্যাঁ 1800তম সংখ্যা। বুঝা গেছে? খেয়াল করো 5 দ্বারা বিভাজ্য সংখ্যা তো এখানে আছে 600টা, ঠিক আছে? প্রথমটা যেটা বের করলাম। এখন যদি আমি 2কে ফিক্স করি 1-এর জায়গায়, কাহিনী তো সেম, 600টাই পাবো, কারণ এখানে ডিফারেন্ট কিছু নেই। আমি যদি 3কে ফিক্স করি তাও কি পাবো? সেমই পাবো। তাহলে 1800তম সংখ্যা যেটা 5 দ্বারা বিভাজ্য হাইয়েস্ট, একদম সর্বোচ্চ সংখ্যা যেটা 1800তম, সেটা কোথায়? সেটা হচ্ছে 3 অঙ্ক, 3 অঙ্ক বিশিষ্ট। এই যে 3 যেটা আগে যাচ্ছে, 3 অঙ্ক না, মানে 3 শুরুতে যাচ্ছে, এটাই এখানে বলছে। সংখ্যাগুলোকে ঊর্ধ্বক্রমে সাজালে 1800তম সংখ্যা হবে 3-এর বিশিষ্ট বৃহত্তম সংখ্যা, 3 বিশিষ্ট বৃহত্তম সংখ্যা, মানে 3 ফার্স্টে ছিল, দেন 3 ফার্স্টে থাকার পরে 1800তম সংখ্যাটাই হচ্ছে কি আমার 5 দ্বারা বিভাজ্য হাইয়েস্ট নাম্বারটা, ওইটাই জাস্ট এখানে বোঝানো হয়েছে। অতএব নির্ণয় সংখ্যার প্রথম অঙ্ক হবে 4। বোঝা গেছে? তার মানে 2000তম সংখ্যাটা কি হবে? 4 দিয়ে স্টার্ট হবে, এটা বোঝা গেছে। আচ্ছা, এবার খেয়াল করো, এখন অবশিষ্ট অবস্থানগুলোর মধ্যে প্রথম অবস্থানে 1 রেখে শর্ত মতে মোট সংখ্যা পাওয়া যাবে 96টা। সেম কাহিনী, অবশিষ্ট অঙ্ক মানে অঙ্কগুলোর মধ্যে, অবস্থানগুলোর মধ্যে প্রথম অবস্থানে 1 রেখে তুমি সংখ্যা পাবো হচ্ছে 96টা। 4কে ফিক্স করে ফেলছো, 1কেও ফিক্স করতেছো তুমি, তার বাকি অঙ্ক থাকে কয়টা? বাকি থাকে হচ্ছে 5টা। 5টার মধ্যে লাস্টে তো 5কে ফিক্স করে ফেলছো, আর বাকি থাকে কয়টা? 4টা। 4 ফ্যাক্টোরিয়াল। ওকে, তাহলে আমার টোটাল ছিল 5 ফ্যাক্টোরিয়াল মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল, এগুলো কি 5 দ্বারা অবিভাজ্য, ঠিক আছে? এটা কয়েকটা স্টেপে ভেঙে ভেঙে করতে হবে। এখন সেম কাহিনী, একদম সেম কাহিনী, 96টা।
আমি যদি ওই স্থানে মানে 4-এর পরে 1 না রেখে 1 না রেখে 2 রাখতাম, সেম কাহিনী হইতো, 96টাই পেতাম। 3 রাখলেও 96টাই পেতাম। ওকে, আচ্ছা তাহলে 96 কত আসবে? 192 হয়ে যাচ্ছে। আমার তো যেতে হবে আর 200 পর্যন্ত, যেহেতু আমি 1800 পর্যন্ত গেছি, তাহলে আমাকে 3 আর রাখা যাবে না, 2 পর্যন্তই রাখতে হবে। তাহলে কত হইলো? 96 গুণ 96 192টা। তার মানে 4 2 এবং লাস্ট হচ্ছে 5। 192তম সংখ্যা হচ্ছে এইরকম একটা স্ট্রাকচারে থাকবে, ঠিক আছে? আচ্ছা, এবার আসি পরের সংখ্যা। এখন যদি আমি যদি এখানে 3 কে ফিক্স করি, দেখো এখন যদি আমি এখানে 3 কে সরি কোথায় গেল? ওকে, আমি 3টা সংখ্যা যদি এখানে ফিক্স করি, এবার আসি, এটা তো শিওর, এবার বাকি সংখ্যাগুলো ঠিক করতে হবে। এখন যদি আমি আবার এখানে 1 কে রাখি, তাহলে আর আমার কাছে সংখ্যা থাকে কটা? 4টা গেলে এখানে থাকে হচ্ছে 3টা, তাহলে হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল। ওকে, টোটাল হচ্ছে কি 3 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, যার মধ্যে আচ্ছা 3 ফ্যাক্টোরিয়াল তো না, আমি তো 5 কে ফিক্স করিনি। আমার টোটাল সংখ্যা হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে এতগুলো সংখ্যা হচ্ছে অবিভাজ্য, অবিভাজ্য সরি 5 দ্বারা অবিভাজ্য। তো কত আসবে এটা? 4 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে তোমার 18টা। তাহলে সেম এখানে যদি 1 থাকে তাহলে আমি পাবো হচ্ছে 18টা। তার মানে এখানে 1ই থাকবে, কারণ অলরেডি আমি 192তম সংখ্যায় চলে আসি, আমার লাগবে হচ্ছে আর 8টা। ঠিক আছে, তাহলে 4 2 1 আর লাস্টে তো 5 আছেই, ঠিক আছে। আচ্ছা, তার মানে 1 ফিক্স হয়ে গেছে। এরপরে আমার কি লাগবে? লেস দ্যান 8 লাগবে আমার। আমার জাস্ট আর 8টা সংখ্যাকে ঠিকঠাক বসাইতে হবে। আচ্ছা, তাহলে 1 ফিক্স হয়ে গেছে। দেন বাকি থাকে হচ্ছে 2, 2 হয়ে গেছে। তাহলে আমরা যদি 3 রাখি, না 2 হয়ে গেছে, 2 3 4। আচ্ছা, ওরা কিভাবে সলভ করছে আমরা যদি দেখি, তৃতীয় অবস্থানে 18টি কত হচ্ছে। আচ্ছা, এই দেখো তৃতীয় অবস্থানে 1 বসবে, এটা আমরা আইডেন্টিফাই করে ফেলতে পারছি। এবার চতুর্থ অবস্থানে 2 রেখে সংখ্যা পাওয়া যাবে হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, মানে 4টি। আচ্ছা, এখানে চতুর্থ অবস্থানে হচ্ছে 2 রাখছে, তাহলে আমার হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল থাকবে। আর আমি যদি লাস্টে এটাকে বসাই দিই, ফিক্স করে দিই, তাহলে আমি পাবো হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল। আমরা কি এখানে কোথাও মিস্টেক করে আসছি? না, কোনো ভুল তো করিনি। তাহলে 2 ফ্যাক্টোরিয়াল যদি রাখি এখানে চতুর্থ অবস্থানে, আচ্ছা 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 সরি আমাদের মিস্টেক আছে, আমরা এখানে ফিক্স করে ফেলছিলাম 2টাকে। আচ্ছা, খেয়াল করো, তাহলে আমাদের কোথায় ছিলাম আমরা? এই যে লাস্ট পর্যন্ত আমরা ছিলাম হচ্ছে এই যে 96টা সংখ্যা আমরা আইডেন্টিফাই করতে পারছিলাম কি দিয়ে? এই যে 5 দ্বারা অবিভাজ্য সংখ্যা কয়টা হবে? 96টা। যদি আমরা কি রাখতাম? 2 রাখতাম, মানে 1 রাখতাম। এরপর যদি আমরা 2 রাখতাম তাহলেও সেম 96টাই পাইতাম। তো 96 96 192 হয়েছে, তাহলে আমরা 3 কে আর রাখতে পারতেছি না। 1 এর পরে মানে 4 2 এর পরে কত নম্বর সংখ্যা ছিল এটা? অবশিষ্ট অঙ্কগুলোর মধ্যে নিরসন 4। এই যে এই অবস্থানের মধ্যে আমরা 1 অথবা 2 কে রাখতে পারতেছিলাম, মনে আছে? 1 অথবা 2 কে, আমি এখানে এই 2টাকে ফিক্স করে ফেলছিলাম, বাট আমরা চাইলে আসলে এখানে 1 কেও রাখতে পারতাম। ওকে, আচ্ছা, তো খেয়াল করো, এখানে যেহেতু আমি 2 কে ফিক্স করে ফেলছিলাম, তাই আমি পরবর্তী স্টেপের জন্য আসলে আমি আর 2 পাচ্ছিলাম না, বাট আমার মাথায় ছিল না যে আমি এখানে আসলে 2 কেও বসাতে পারতাম, 1 কেও বসাতে পারতাম। ওকে, ওইটাই এখানে বলা হয়েছে যে চতুর্থ অবস্থানে আমরা চাইলে 2 কেও রাখতে পারি। চতুর্থ অবস্থানে আমরা চাইলে 2 কেও রাখতে পারি, বাট আমি রাখতে পারতেছিলাম না কেন? কারণ আমি হচ্ছে দ্বিতীয় পজিশনে 2 কে ফিক্স করে ফেলছিলাম। ওকে, তাহলে ঠিক আছে, এখন ইজিয়ার। আমি ওখানে ছোট একটা মিস্টেক করছি। তো চতুর্থ অবস্থানে যদি আমি 2 রাখি, তারপর আমার সংখ্যার পরে থাকে কটা? 3টা, তো আমি 3 ফ্যাক্টোরিয়াল ওয়েতে সাজাতে পারবো। বাট লাস্টে যদি আমি 5 কে ফিক্স করে ফেলি, তাহলে আর থাকবে কটা? 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে 3 ফ্যাক্টোরিয়াল মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল মানে টোটাল 4টা। টোটাল 4টা ওয়ে আছে আমাকে সংখ্যাগুলো সাজানোর। ওকে, গেল। এবার চতুর্থ অবস্থানে যদি 5 বসে 2 এর পরিবর্তে, হাইয়েস্ট নাম্বার, যদি 2 এর পরিবর্তে আমি 5 বসে, তাহলে কি হবে? আর সংখ্যা বাকি থাকে কয়টা? 3টা। কেন? কারণ আমি 4টা পজিশনে অলরেডি বসাই ফেলছি, ভ্যালুগুলো বসাই ফেলছি, আর বাকি থাকে কয়টা? 3টা। তাহলে পঞ্চম অবস্থানে 2 রেখে পাওয়া যাবে হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল। পঞ্চম অবস্থানে 2 রেখে পাওয়া যাবে হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল। এবং আচ্ছা, এখানে কি ভুল করছে আবার মনে হচ্ছে। পঞ্চম অবস্থানে যদি 2 ফ্যাক্টোরিয়াল পাই, তাহলে 2 দুগুণে 4টা, 2 ইন্টু 1 2টা। আর আমাদের হিসাব ছিল হচ্ছে 192, 4টা দিলাম, 196, 2টা দিলাম, 198, আরও 2টা লাগবে। তাহলে পঞ্চম অবস্থানে বসবে হচ্ছে 6, যেহেতু আমরা হায়েস্ট নাম্বার বানানোর চেষ্টা করতেছি।
হাইয়েস্ট নাম্বার তো আমাকে বড়গুলো আগে বসাইতে হবে, তাহলে আমি ওখানে 5 বসাই দিছি, পঞ্চম অবস্থানে 6 বসাইলে 2 এর পরিবর্তে অবশিষ্ট সংখ্যা 6 পর্যন্ত আমরা যাই নাই, 5 অবশিষ্ট সম্ভাব্য সংখ্যা দ্বয়। আচ্ছা হ্যাঁ, এই যে খেয়াল করো আমরা 2কে কোথাও ফিক্স করিই নাই। আমার কি লাগবে, কিছু তো ফিক্স ছিল আগে থেকে, লাস্টে দিয়ে এসে এই 5 6 2 আর 7 এর মধ্যে আমাকে দেখতে হবে যে আমি হাইয়েস্ট নাম্বার কিভাবে বসাতে পারতেছি। প্রশ্ন ছিল মনে হয় এটাই যে বৃহত্তম সংখ্যা কত হবে, মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো হলে 2000তম সংখ্যাটি কত হবে। তার মানে আমরা স্টেপ বাই স্টেপ যাচ্ছিলাম। প্রথমে হচ্ছে 1800 সংখ্যা বের করে ফেললাম, যেখানে হচ্ছে আমাদের থার্ড সংখ্যা শেষ হয়ে যাচ্ছিল। দেন আমরা আইডেন্টিফাই করলাম প্রথম সংখ্যা আমাদের 4 হবে। এর পরবর্তীতে আমরা আইডেন্টিফাই করলাম যে আমাদের সেকেন্ড সংখ্যাটা হয় 1 হবে বা 2 হবে, তারপরে বা 3 হইতে পারতো। তো আমরা এটা আইডেন্টিফাই করলাম। এরপর আমরা ভেঙে ভেঙে জাস্ট পরবর্তী স্টেপগুলোতে যাচ্ছিলাম, যে এইটা তারপরে ওইটা, মানে তারপরে থার্ড, তারপরে ফোর্থ, তারপরে ফিফথ, আমরা অপশনগুলোর মধ্যে যাচ্ছিলাম। আমরা ইনিশিয়ালি একটা দিয়ে শুরু করলাম, যেমন ধরো এই যে আমরা এই সেকেন্ড পজিশনে যাই, সেকেন্ড পজিশনে আমরা এই যে এককে বসালাম, এককে বসে দেখলাম আমরা 96টা পাইতেছি সম্ভাবনা, বাট আমাদের দরকার স্টিল 200টা। তার মানে ওখানে 1 বাদে 2ও বসার স্কোপ আছে। এই কারণে আমরা পরবর্তীতে আবার 2 নিয়ে চিন্তা ভাবনা করছি। অবশিষ্ট প্রথম অবস্থানে বসবে হচ্ছে 3, কারণ প্রথম অবস্থানে 1 বা 2 রাখলে সংখ্যা পাওয়া যাবে কয়টা, 192টা। ওকে, সংখ্যা পাওয়া যাচ্ছে কয়টা, 192টা, বাট আমার লাগতেছে কয়টা, 200টা সংখ্যা লাগতেছে। ঠিক আছে, মানে 1800 প্লাস 200, 2000তম সংখ্যার জন্য আমার কি লাগছে 1800 প্লাস 200। কিন্তু আমি 1 এবং 2 নিয়ে যদি কাজ করি আমি পাচ্ছি কত, হাইয়েস্ট নাম্বার 192টা। তার মানে না, আমাকে অন্য একটা সংখ্যা বসাইতে হবে। কত বসালাম, 3 বসালাম। 3 থেকে শুরু হচ্ছে, যেমনটা একদম শুরুতে হয়েছিল যে 1800তম সংখ্যা শেষ হচ্ছে কোথায়, থার্ডে শেষ হচ্ছে, তাই আমরা 4 নাম্বার থেকে শুরু করছি। তার মানে 2000তম সংখ্যা 4 দিয়ে শুরু হয়েছে। ঠিক আছে, 2000তম সংখ্যা 4 দিয়ে শুরু হয়েছে। সেম, এরপর আমার লাগবে কয়টা, আমি 1800তম সংখ্যা তো ফিক্স করে ফেলছি 3 এর মধ্যে, তাহলে 4 থেকে 5 এর রেঞ্জের মধ্যে হচ্ছে আমার কি আছে, 2000তম সংখ্যাটা আছে। এবার তারপর আমি সেকেন্ড পজিশনে আসলাম। এবার সেকেন্ড পজিশনে যদি আমি 1 রাখি বা 2 রাখি, আমি পাচ্ছি হচ্ছে 192টা, মানে কি বলে অপশন পাচ্ছি। কিন্তু 192 সাথে 1800 যোগ করলে আমি পাচ্ছি হচ্ছে কত, 1992। আমার লাভ হচ্ছে না, আমার যেতে হবে 2000তম সংখ্যায়। বুঝা গেছে? তুমি চিন্তা করো, আরো সহজে বলি, 4 দিয়ে কাজ, আচ্ছা এই 4 না, তুমি 1 দিয়ে লেখা শুরু করছো, 2 দিয়ে লেখা শুরু করছো, 3 দিয়ে লেখা শুরু করছো, 1800টা সংখ্যা পার হয়ে গেছে 3-তে, বাট তুমি যাচ্ছ যে 2000তম সংখ্যা, তাহলে সেটা কত দিয়ে শুরু হবে, কমন সেন্স 4 দিয়ে শুরু হবে। ওকে, গেল। এরপরে এখানে তুমি 1 দিছো, 2 দিছো, 3 দিছো। 1 দিয়ে তুমি গেছো 96 ঘর, 2 দিয়ে তুমি গেছো 96 ঘর, বাট তোমার সংখ্যা কয়টা, তোমার সংখ্যা হচ্ছে 2000তম। 2000তম থেকে তুমি যাইতে পারবা, 2000তম থেকে তুমি যাইতে পারবা না। 1800 সাথে 96 যোগ করলে তুমি 4 আর 1 শেষ করবা, তার সাথে 96 যোগ করলে 4 2 এর সিরিজ শেষ করবা, তার সাথে 96 যোগ করলে তুমি 4 3 এর সিরিজে আসবা। আমার 2000তম সংখ্যা তো ওখানেই আছে, তাহলে 4 আর 3 ফিক্স করলাম আমি। এরপরে আবার কাহিনী, এখানে 1 2 3 কন্টিনিউয়াসলি আমি এই কাহিনী করে করে সামনের দিকে যাচ্ছি, যে 2000তম সংখ্যা যাওয়ার জন্য আমাকে এখানে মিনিমাম কত বসাতে হবে, মিনিমাম কত বসাতে হবে, কেন আমি অক্ষরগুলোকে ঊর্ধ্বক্রম অনুসারে সাজাইছি। বুঝা গেছে? তো এই জন্যই বললাম যে ম্যাথটা একটু ভালোই সমস্যার আছে, কয়েক দফা ক্যালকুলেশন করে একটু সলভ করতে হয় আর কি। ওকে, আচ্ছা, দেন পরের প্রশ্নটা খেয়াল করো, 7টি বর্ণ এ বি সি ডি ই এফ জি কে এমনভাবে সাজাতে হবে যেন এ এবং বি বর্ণদোষ কখনোই পাশাপাশি না থাকে। শর্ত মেনে বর্ণগুলোকে সাজানো যেতে পারে। সহজ কথা হচ্ছে কি, আমি যদি এমনভাবে হিসাব করি যে টোটাল সাজানোর উপায় মাইনাস এ বি পাশাপাশি আছে এমন অবস্থায় সাজানোর উপায়। ঠিক আছে, আমরা সিম্পলি এ বিকে যদি একটাই বর্ণ কল্পনা করি, একটাই বর্ণ, ঠিক আছে, নতুন একটা বর্ণ, তাহলেই কি কাজ হয়ে যাচ্ছে না? তাহলে ওই নতুন একটা বর্ণ নিয়ে আমি যদি এটাকে পুরাটাকে সাজাই, ঠিক আছে, তাহলে আমি যতগুলো ওয়ে পাবো সেই ওয়ের মধ্যে এবি সবসময় একসাথেই ছিল, কারণ এই দুটোকে আমি একটা বর্ণ কল্পনা করছি, তাহলে আমি এটাকে বাদ দিয়ে দিব। দ্যাটস ইট, ইজি না? খেয়াল করো, আমি টোটাল এখানে সাজাতে পারবো কয়টা উপায়, 7টা ফ্যাক্টোরিয়াল উপায়। এখন আমাকে বাদ দিতে হবে হচ্ছে এবি সেম একসাথে আছে ওইরকম কয়টা উপায় আছে। সহজ কথা, এই যে এবিকে আমরা একটা সিমিলার জাস্ট একটা বর্ণ হিসাব করব, ঠিক আছে, তাহলে কত পাবো, 6 ফ্যাক্টোরিয়াল পাবো, তাই না? সহজ কথা। কিন্তু মজার বিষয় হচ্ছে এবি যেই কথা, বিও সেম কথা না, তার মানে আমার কাছে দুইটা অপশন আছে, তাহলে ইনটু 2, তাহলে এটা হচ্ছে আমার টোটাল এবি একসাথে আছে ওই অবস্থায় বর্ণ সাজানোর সংখ্যা, আর আমি টোটাল ছিল কত, 7 ফ্যাক্টোরিয়াল মাইনাস আনসার। ঠিক আছে, দ্যাট সিম্পল, একদম কঠিন কিছু না, একদমই কঠিন কিছু না, ইজি। ওকে, সো কত আসে, 3600 আছে। আচ্ছা, ইঞ্জিনিয়ারিং শব্দটির সবকটি বর্ণকে কত বিভিন্ন রকমে সাজানো যায় তা নির্ণয় করো। তাদের কতগুলোতে এই 3টি একত্রে স্থান দখল করবে এবং কতগুলোতে এটা প্রথম স্থান দখল করবে। ইজি না? একদম মানে আগেরটারই একটা জাস্ট মানে আপডেটেড ভার্সন। এই তো
ইঞ্জিনিয়ারিং কয়টা আছে? 4টা, 8টা, 3টা, 11টা। তাহলে কত উপায় সাজাতে পারবো? 11 ফ্যাক্টোরিয়াল। ওকে, অ্যান্ড সিমিলার ওয়ার্ডও আছে। দেখো ই আছে কয়টা? 1টা 2টা 3টা, তাহলে ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল। তারপরে এন আছে কয়টা? 1টা 2টা 3টা, 3 ফ্যাক্টোরিয়াল। তারপরে জি আছে কয়টা? 2টা, সো 2 ফ্যাক্টোরিয়াল। তারপরে আই কি আছে? আর হ্যাঁ আইও আছে 2 ফ্যাক্টোরিয়াল। তারপর এন হয়ে গেছে, ই হয়ে গেছে, আর সব সিমিলার ওয়ার্ড। তার মানে এতগুলো উপায় কি করতে পারবো আমরা ইঞ্জিনিয়ারিং ওয়ার্ডটাকে সাজাইতে পারবো। দ্যাটস ইট। এরপর প্রশ্ন কি বলছে যে তাদের কতগুলোতে ই তিনটি একত্রে স্থান দখল করবে এবং কতগুলোতে এটা প্রথম স্থান দখল করবে। এখন সেম কাহিনী আগের মতো করতে মানে তিনটা থেকে একত্রে হিসাব করে একটা বস্তার মধ্যে রেখে দিই, তিনটা মিলে একটা বর্ণ, ঠিক আছে? তাহলে বাদ, তাহলে আমার কাছে বাকি থাকে কটা বর্ণ? 11টা ছিল, 2টা বাদ দাও, তাহলে হচ্ছে 9টা। তাহলে আমার কাছে টোটাল হচ্ছে 9টা বর্ণ আছে, 9 ফ্যাক্টোরিয়াল। ওকে, এবার 9টা বর্ণের মধ্যে কাহিনী কি? ওই 9টা বর্ণের মধ্যে কাহিনী হচ্ছে ওই যে এন আছে আবার 3টা, আই আছে 2টা, জি আছে 2টা, মানে সহজ কথা আগের মতোই। তাহলে দেখো 9 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড 2 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, দ্যাটস ইট। ওকে, আর তিনটা একে নিজেদের মতো সাজানো যাবে কত উপায়? একটাই উপায়, কারণ সবগুলো এক। আগের বার আমরা 2 দিয়ে গুণ করছিলাম কেন? কারণ এ আর বি দুটো ডিফারেন্ট ছিল। ওকে, আচ্ছা। আর এবার প্রথম স্থান দখল করবে মানে ওই ই তিনটাকে এনে প্রথমে বসে দাও, এরপর বাকিগুলো নিয়ে কাজ করো। কারণ এদেরকে যদি ফিক্স করে দাও আর বাকি থাকে কটা? 8টা, তাহলে 8 ফ্যাক্টোরিয়াল। এবারে ওই 8 ফ্যাক্টোরিয়ালের মধ্যে তোমার সেম এন আছে 3টা, আই আছে 2টা, জি আছে 2টা, এটাকে দিয়ে ভাগ করে দাও, এটাই। ওকে, দ্যাট সিম্পল, একদম ইজি। আচ্ছা, এক্সামিনেশন শব্দটি ব্যঞ্জন বর্ণগুলিকে একত্রে না রেখে কত রকম উপায় সাজানো যায়। ওকে, সো এটা আমরা সিমিলার ওয়েতে সলভ করতে পারি না। ব্যঞ্জন বর্ণ মানে আই গেস বুঝছো, মানে ভাওয়েলগুলো বাদে। আচ্ছা, তাহলে কি কি আছে? এক্স আছে, এম আছে, এন আছে, টি আছে, আই আছে, আই বলতেছি ও আছে, এন আছে। তাহলে কয়টা হলো? টোটাল 5টা, তাই না? আচ্ছা, তাহলে এই 5টাই কি করতে হবে? একত্রে না রেখে। তাহলে আমরা সেম ভাবে একত্রে রেখে আগে সাজাই, হিসাব করি। তাহলে 5টাকে একত্রে রাখো, 5টাকে একটা বস্তার মধ্যে রাখো। ওকে, কি কি আছে? এই যে এক্স এম এন টি এন, এই 5টাকে তুমি যদি একটা বর্ণ কল্পনা করো, ঠিক আছে, তাহলে আমার টোটাল বর্ণ থাকে কটা? স্বরবর্ণ 6টার সাথে একটা 7টা, তাহলে 7 ফ্যাক্টোরিয়াল উপায় আমি সাজাতে পারবো। কিন্তু এখানে আমার সিমিলার ওয়ার্ড আছে, তাই না? দেখো এ আছে 2টা আর আই আছে 2টা, তাহলে 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। ওকে, তাহলে এতগুলো উপায় আমি এদেরকে সাজাইতে পারবো টোটাল, যেখানে ব্যঞ্জন বর্ণগুলো একত্রে আছে। কিন্তু ব্যঞ্জন বর্ণগুলো নিজেদের মধ্যে মানে সাজাতে পারবো না যে এ বি আর বি এর মতো। কটা উপায় আছে তাদের নিজেদের মধ্যে সাজানো? 5 ফ্যাক্টোরিয়াল। এবং এখানে কি সিমিলার আছে? হ্যাঁ আছে, এখানে 2টা এন আছে, তাহলে ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে টোটাল ওয়াই কটা? ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। ওকে, তাহলে এতগুলো উপায় ব্যঞ্জন বর্ণগুলোকে আমি একত্রে রেখে সাজাইতে পারবো, ঠিক আছে? আচ্ছা, কিন্তু কোশ্চেনে কি বলছে? একত্রে না রেখে সাজাইতে পারবো। তাহলে সিম্পলি টোটাল সাজানোর উপায় কয়টা হবে? এখানে বর্ণ আছে কয়টা? 5 6 11টা, 11 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই সিমিলার আছে কয়টা? ব্যঞ্জন বর্ণ আছে 2টা, সো 2 ফ্যাক্টোরিয়াল। এখানে এ আছে 2টা, এটা আছে 2টা, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে এইটা হচ্ছে আমার টোটাল সাজানোর উপায়। আর ওটার থেকে আমি বিয়োগ করে দিব কি? এই যে এটা, যে ব্যঞ্জন বর্ণগুলোকে একসাথে রেখে সাজানোর উপায়। শেষ, পেয়ে গেছি আমি আমার আনসার, ব্যঞ্জন বর্ণগুলোকে একত্রে না রেখে সাজানোর উপায়। ঠিক আছে? সো তোমাদের বিন্যাস সমস্যার চ্যাপ্টারটা খুব ইজি, মানে একদম জাস্ট সিম্পলি চিন্তা ভাবনা করলে খুব ইজিলি সলভ করে ফেলতে পারবো, কঠিন কিছু না। আচ্ছা, এরপর দেখো phi of x is equal to cot inverse 1 plus x square হলে দেখা যায় phi 2 plus 2 phi 1 is equal to phi 0। পারবো না? খুব ইজিলি সলভ করতে পারি না আমরা। phi 2 মানে কি? phi এর মধ্যে যেখানে x ছিল সেখানে 2 বসাও, তাহলে 1 plus 2 plus 2 স্কয়ার মানে কি? cot inverse 4 5 6 7, আর 1 এর জন্য কি আসবে? প্লাস 2 cot inverse 3, cot inverse 3, আর এখানে কি আসবে? cot inverse 1, cot inverse 1। ওকে, এখন আমরা এখানে কি করতে পারি? ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। cot inverse 1 এর ভ্যালু তো তোমরা জানোই, মানে পাই বাই 4 ই আসবে। আর বাকিগুলোতে তোমরা যে বিপরীত ত্রিকোণমিতির ফর্মুলা অ্যাপ্লাই করতে পারো। এই যে দেখো, এই যে cot inverse 7, cot inverse 3, তো এটাকে tan এ কনভার্ট করে ফেলছে কেন? কারণ tan এর ফর্মুলা আমাদের জানা, ঠিক আছে? এই যে 2 tan inverse 1 এর ফর্মুলা, তুমি tan inverse 2 এই যে 2x ডিভাইড বাই 1 - x স্কয়ার ফর্মুলাটা বসাও, তারপরে tan inverse a plus tan inverse b পেয়ে যাবে, তাই না? মানে দেখো, আমি এটাকে tan এ কনভার্ট করলাম, এটাকেও tan এ কনভার্ট করলাম, তো এখানে তো 2 tan আছে, তাহলে আমি সরাসরি tan inverse a plus tan inverse b এর ফর্মুলা ফেলতে পারতেছি না। তাহলে 2 tan inverse a কে আমি আগে একটা ফর্মুলা ভেঙে ফেললাম, যে tan inverse 2x ডিভাইড বাই 1 - x স্কয়ার, দেন হচ্ছে tan inverse a plus tan inverse b এর ফর্মুলা, tan inverse a plus b ডিভাইড বাই 1 - ab, ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করো, দেখবে এটার মান কত আসবে? এই যে 1 চলে আসছে, দ্যাটস ইট, কঠিন কিছু না। এই যে এটাকে আগে ভাঙলাম 2 tan inverse কে এই ফর্মুলা দিয়ে tan inverse এ কনভার্ট করে ফেললাম, 2 tan inverse কে tan inverse এ, দেন tan inverse a plus tan inverse b এর ফর্মুলা, এই যে tan inverse a plus tan inverse b এর ফর্মুলা a plus মানে tan inverse a plus b ডিভাইড বাই
আচ্ছা এখানে একটা ছোট্ট প্রিন্টিং মিস্টেক হয়েছে, এখানে হচ্ছে tan ইনভার্স হবে। ওকে, সো ভ্যালুগুলো বসা, এখানেও সেমই আসবে তোমার π/4। আচ্ছা, তো এরপরে বলছে এই ফাংশনটার ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো। আচ্ছা, এটা তো আই গেস সবাই পারো, তাই না? খুব ইজি। আমরা কি জানি কজ ইনভার্সের ভ্যালু কতর মধ্যে লিমিটেড? -1 থেকে x + 1, 1 এর মধ্যে, তাই না? শেষ, বের করো এবার বসে বসে। x এর মান কি হতে পারবে না? তোমার -1 তো ভুলেও হইতে পারবে না, -1 হইলেই কাজ শেষ। হ্যাঁ, -1 হলে কাজ শেষ। x এর ভ্যালু কি হতে পারবে না? -1 হইতে পারবে না। হয়ে গেল। এই যে ক্যালকুলেট করে বের করছে, -1/3 থেকে 1 এর মধ্যে। ওকে, ভ্যালুগুলো বসালে তোমার আনসার চলে যাবে। মানে এখানে জাস্ট x এর ভ্যালু তোমাকে ক্যালকুলেট করতে হবে। আর অবশ্যই x এর ভ্যালু -1 এখানে হচ্ছে না, সো এক্সপ্লিসিটলি আসলে বলার দরকার নেই। -1/3 এর পর থেকে যেহেতু হচ্ছে, তার মানে x এর ভ্যালু -1 এ যাইতে পারবে না এমনিতেও। বাট যদি রেঞ্জটা -1 কে সহ কভার করতো, তোমাকে এক্সপ্লিসিটলি বলতে হতো x এর ভ্যালু -1 হইতে পারবে না। ওকে, আর রেঞ্জ কি? রেঞ্জ তোমার যে কোনো কিছুর জন্যই হইতে পারবে। ওকে, এখানে আচ্ছা আচ্ছা, এখানে অনেক ব্যাখ্যা লিখে দিয়েছে। এত কিছু আসলে লেখার প্রয়োজন নাই আমার মনে হয়। এত কিছু লেখার প্রয়োজন এখানে নেই, ঠিক আছে? এটা আই গেস তোমরা জানোই, একদম বেসিকটা। এখানে জাস্ট হচ্ছে তোমাকে বুঝাইছে যে রেঞ্জটা হচ্ছে তোমার কোডোমেনের ইকুয়াল, মানে ডোমেন থেকে ডোমেনের প্রতিচ্ছবি। ডোমেন ভ্যালু বসিয়ে তুমি হচ্ছে সর্বোচ্চ কত রেঞ্জ পাবা, মানে রেঞ্জটা কতটুকু হবে সেটা হচ্ছে আইডেন্টিফাই করতে হবে। বাট দরকার নেই, অ্যাডমিশন টেস্টে তুমি এত এক্সট্রা টাইম পাবা না। তোমার সেখানে জাস্ট একদম 2D পয়েন্ট কথাগুলো লিখে চলে আসতে হবে, এর বাইরে কিছু করতে পারবো না, মানে সময়ই পাওয়া যাবে না। ওকে, সো এত কিছু লেখার দরকার নেই। আচ্ছা, পরের প্রশ্নটা খেয়াল করো। তোমার f of x একটা ফাংশন দেওয়া আছে, এরপরে হচ্ছে x এর গ্রেটার দেন 1 বলছে, ও গ্রেটার ইকুয়াল 1, g of x দিয়ে দিছে, গফ ইনভার্স x বের করো। গফ ইনভার্স x, আচ্ছা দুইটা তো সেম না, ও না সরি সেম না, একটা হচ্ছে f ইনভার্স আর একটা হচ্ছে যে পুরাটার উপর ইনভার্স, ঠিক আছে? এটা অনেক ইজি না? তোমার f এর ভ্যালুটা হচ্ছে তোমার g এর মধ্যে বসাবা, এই যে আচ্ছা এখানে উঠে নেই আর কি, এটা f of x ছিল, প্রিন্টিং মিস্টেক হয়েছে, f of x। তো f ইনভার্সটা আগে বের করে নিছে কেন? এই যে এটার জন্য f ইনভার্সটা আমি g এর মধ্যে বসাবো, ঠিক আছে? সো f ইনভার্সটা বের করা ইজি, আর আমরা তো বের করা শিখেই আসছি, তাই না? y is equal to f of x, তারপরে কি করতে হয়? সিম্পলি আমাকে বের করতে হবে কি f ইনভার্স y টা বের করতে হবে, দেন y জায়গায় আমি জাস্ট x কে সিম্পলি বসাই দিব। ওকে, আচ্ছা, মানে বেসিক্যালি এখানে কি এই জাস্ট এই f টাকে সাইড চেঞ্জ করছে আর কি, ঠিক আছে? তাহলে কি আসবে? f ইনভার্স y is equal to x। ওকে, আচ্ছা, দ্যাটস ইট। সো ভ্যালুগুলো বসা, তোমার এখান থেকে f ইনভার্স x টা বের করো, দেন এই f ইনভার্স x কে কিসে বসাবা? g এর মধ্যে বসাই দিবা। তো g এর ভ্যালু আমরা কি জানি অলরেডি, g দেওয়া আছে না, এই যে x স্কয়ার প্লাস 2, আর আমার f ইনভার্স x কি আসছে? 1 প্লাস x স্কয়ার। তাহলে এই 1 প্লাস x স্কয়ার g এর মধ্যে বসবে। সাবধান কিন্তু, g এর যে x ছিল, পোলাপান এখানে কনফিউজ হয়ে যায়, মানে এতগুলো x হয়ে যায় যে কনফিউশন ক্রিয়েট হয়ে যায়। g এর যে x ছিল, এই যে x টা, এই x হচ্ছে এটার প্রতিচ্ছবি, মানে আমি এখানে যে চেঞ্জটা করবো সেটা আমাকে এখানে বসাতে হবে। এখন দেখো g এর ভিতরে এখন আমি বসালাম কি, g এর ভিতরে আমি বসালাম হচ্ছে f এর ভ্যালুটা, মানে 1 প্লাস এক্স স্কয়ার, তার মানে 1 প্লাস এক্স স্কয়ার কিন্তু এখানে বসবে। তার মানে 1 প্লাস এক্স স্কয়ার হোল স্কয়ার প্লাস 2, 1 প্লাস এক্স স্কয়ার হোল স্কয়ার প্লাস 2, বুঝা গেছে? দেন এই ভ্যালুটা বসাও, দ্যাটস ইট। তারপরে সেম কাহিনী সিমিলার, তুমি এটা পেয়ে গেছো, g অফ x পেয়ে গেছো। এরপরে কই গেল? আচ্ছা কি বের করতে বলছে আর, ও এবার হচ্ছে মানে g অফ f, এটা হোল ইনভার্স। তাহলে g অফ f টা আগে বের করো, দেন হচ্ছে বেসিক ওয়েতে যেমনটা তুমি অলরেডি করে আসছো, এখানে সেম ওয়েতে এটা ইনভার্স ফাংশনটা বের করবা। ওকে, তেমন কিছু না। g অফ x বের করছো, কত আসে? x প্লাস 1 আসছে। তো তুমি আমরা y ধরে করি, বাট এখন এখানে z ধরে করছো, z ইকুয়াল টু এটা, তো গফটা ওই পাশে গেল, তাহলে গফ ইনভার্স z, দেন ভ্যালুটা বসাও, z এর জায়গায় x বসাও, দাও আনসার চলে আসবে। মানে এইটাই হুবহু, এইটাই, ডিফারেন্ট কিছু না। মানে তিনটা ওয়ার্ড আছে একসাথে, জি অফ, এদিকে কনফিউজ হওয়ার কিছু নেই, জিনিসটা ওই আগের মতোই সিম্পল, ঠিক আছে? আচ্ছা, এরপরে খেয়াল করো, তোমাকে একটা ফাংশন দেওয়া আছে f অফ f is to r, এলিমেন্টস অফ r, এমনভাবে সংজ্ঞায়িত করা হয়েছে যে f of x is equal to x স্কয়ার প্লাস 1 এবং f ইনভার্স 1 5 এর মান নির্ণয় করো। আচ্ছা, মানে এখানে তো কিছু কঠিন কিছু নাই, তাই না? সরাসরি আমাদেরকে ভ্যালুটা বের করতে হবে। সো আমরা এখানে কি করতে পারবো? সেম ভাবে f of x দেওয়া আছে, আমি ইনভার্স ফাংশনটা বের করে ফেলি, কারণ আমি f ইনভার্স লাগবে। আর সরাসরি y টু y না ধরে সরাসরি করে ফেলছে, ঠিক আছে? x এর ভ্যালু প্লাস মাইনাস 2, f of x, আচ্ছা হ্যাঁ, এটা হচ্ছে, এটা ভালো বুদ্ধি, তোমার সরাসরি f ইনভার্সের মধ্যে ভ্যালুটা বসিয়ে দিছে। ওকে, তাহলে f ইনভার্স 5, এটা হচ্ছে তোমার f অফ
এক্স ইকুয়াল টু 5, তাহলে এফ অফ এক্স এর ভ্যালু হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1, ভ্যালুটা বসে এখান থেকে এক্স এর মানটা বের করে ফেলছে, ঠিক আছে। আর এক্সে কিন্তু আমাদের এফ ইনভার্স 5 ছিল, কারণ ওইটাই ধরে নেওয়া হয়েছে ওখানে। ওকে, সো এক্স এর ভ্যালু যা, তোমার এফ ইনভার্স 5 এর ভ্যালু তাই, তুমি স্ট্রেট কাট আনসার। আচ্ছা, এরপর প্রমাণ করতে বলছে এ মাইনাস বি ইন্টারসেকশন এ মাইনাস সি ইকুয়াল টু এ মাইনাস বি ইউনিয়ন সি, যেখানে এবিসি তিনটি সেট। আচ্ছা, এটা হচ্ছে সেটের একটা প্রমাণ, ঠিক আছে। এটা একটু লেন্দি আছে, হালকা একটু, মানে মুখস্থ বলতে পারো অনেকটা। তো দেখো, এক্স যদি এ এবং বি এর এলিমেন্ট হয়, ধরি এক্স এলিমেন্টস অফ, সরি এ এবং বি না, এ মাইনাস বি ইন্টারসেকশন এ মাইনাস সি এর এলিমেন্ট হয় এক্স, তাহলে এক্স হচ্ছে এ মাইনাস বি এর এলিমেন্ট এবং এক্স হচ্ছে এ মাইনাস সি এর এলিমেন্ট। কারণ কি, ইন্টারসেকশন মানে হচ্ছে আমি এর কমন, মানে এর কমন আর এর কমন এলিমেন্ট নিব, তাই না? মানে এই দুজনের মধ্যে টোটাল কমন এলিমেন্টই হচ্ছে এক্স, তার মানে এক্স এ মাইনাস বি এর মধ্যেও আছে, এ মাইনাস সি এর মধ্যেও আছে। ওকে, এরপরে খেয়াল করো, এক্স এলিমেন্টস অফ এ মাইনাস বি মানে কি, এক্স এ এর এলিমেন্ট বাট বি এর কিন্তু এলিমেন্ট না, তাই না? এ মাইনাস বি মানে কি, বি এর মধ্যে যা যা আছে তা এ থেকে বাদ চলে যাবে আর অবশিষ্টগুলো থেকে যাবে এ এর, তার মানে এক্স হচ্ছে এ এর এলিমেন্ট, ট্রু, বাট এক্স কিন্তু বি এর এলিমেন্ট না, কারণ বি এর এলিমেন্ট হলে এক্সটা বাদ চলে যেত। সেম ভাবে এখানে এক্স এ এর এলিমেন্ট বাট এক্স সি এর এলিমেন্ট না, তার মানে এক্স হচ্ছে শুধুমাত্র এ এর এলিমেন্ট এবং বি এবং সি এর এলিমেন্ট না। আচ্ছা, তার মানে বি এবং সি এর যদি ইউনিয়নও করো ডাজন্ট ম্যাটার, এক্স সেখানে থাকবে না, তার মানে এক্স এলিমেন্টস অফ এ এবং এক্স নট এলিমেন্ট অফ বি ইউনিয়ন সি, তার মানে এক্স এলিমেন্টস অফ এ মাইনাস বি ইউনিয়ন সি, তার মানে এক্স এলিমেন্টস অফ এ মাইনাস বি ইউনিয়ন সি। ওকে, আচ্ছা, সো এটাই প্রুফ করছে। এরপরে বলছে এক্স এলিমেন্টস অফ এ মাইনাস বি ইউনিয়ন সি। আচ্ছা, এটা দরকার হবে না, অতটুকু করাই আই গেস এনাফ, মানে তুমি আইডেন্টিফাই করতে পারছো, একদম ফিক্স করে দিতে পারো না। ফিক্স করার জন্য হচ্ছে এই পরের স্টেপটা, যেখানে আবার তোমার এবার এই সাইড ধরে প্রমাণ করছো যে এক্স এলিমেন্টস অফ এ মাইনাস বি ইউনিয়ন সি, দেন সেম ভাবে এক্স এর এলিমেন্ট বাট বি ইউনিয়ন সি এর এলিমেন্ট এক্স হবে না, সো এক্স এর এলিমেন্টস অফ এ মাইনাস বি, মানে এটাকে ভাঙছে এ এক্স এলিমেন্টস অফ এ মাইনাস বি এবং এক্স এলিমেন্টস অফ এ মাইনাস সি, সো এক্স এলিমেন্টস অফ এ মাইনাস বি ইন্টারসেকশন এক্স এলিমেন্টস অফ এ মাইনাস সি, যেটা হচ্ছে আমাদের প্রথম বাংসের একটা ছিল আর কি। তো সেখান থেকে প্রুফ করছে যে এইটা এবং এইটা সিমিলারই হবে, কিসের থেকে, সমান সেটের সূত্র অনুসারে। তো জিনিসটা তুমি অন্যভাবে প্রুফ করতে পারো, যেটা তোমার জন্য ইজিয়ার হয়, বাট বইতে আমার জানা মতো এইটাই থাকার কথা, ঠিক আছে। সো এইভাবেই করতে পারো, সমস্যা নেই। আচ্ছা, পরের প্রশ্নে কি বলছেন, ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 7, ফাংশনটির স্কেচ অঙ্কন করো, একই সাথে ফাংশনের ডোমেন রেঞ্জ সিমেট্রিক লাইন সর্বোচ্চ সর্বনিম্ন মান এবং এক্স অক্ষ ওয়াই অক্ষ হতে কর্তৃত অংশ বের করো। যারা সেকেন্ড পেপার কিছুটা পড়ছো তারা জানো এটা কিসের ইকুয়েশন, পরাবৃত্তের ইকুয়েশন, তাই না? তো তোমাকে এখান থেকে একটা পরাবৃত্ত ড্র করতে হবে, বাট সরাসরি ড্র করতে পারবে না, তোমাকে এটাকে পরাবৃত্তের একটা বেসিক ইকুয়েশন নিয়ে যেতে হবে, ঠিক আছে। সেটাকে একটু সিম্পলিফাই করলে দেখো এটা এইরকম চলে আসে, এক্স মাইনাস টু ওয়াই মাইনাস থ্রি, তার মানে বোঝাই যাচ্ছে এইটার যে বিন্দুটা তোমার এই যে শীর্ষবিন্দু যেটা, এই যে এটা কোন পজিশনে থাকবে, এটা থাকবে হচ্ছে 2, এখান থেকে পাওয়া যাচ্ছে 2 আর এখান থেকে পাওয়া যাচ্ছে 3, তাহলে 2,3 থাকবে। ওকে, 2,3 পাওয়ার কার উপরে আছে, এক্স এর উপরে আছে, কে সিঙ্গেল, ওয়াই এর উপর পাওয়ার সিঙ্গেল, তার মানে হচ্ছে ওয়াই অক্ষের দিকে, এবং ওয়াই কি পজিটিভ না নেগেটিভ, পজিটিভ, তার মানে ওয়াই অক্ষের পজিটিভ দিকে সে মুখ হা করে থাকবে, তার মানে এই যে এটা, বুঝা গেছে? তো এটা তোমরা যে চ্যাপ্টার 6 যদি পড়ো সেকেন্ড পেপার, তাহলে এইটা খুব ইজিলি ড্র করতে পারবে, এখানে কঠিন কিছু নেই। আচ্ছা, সিমেট্রিক লাইন কোথায় হবে, সিমেট্রিক লাইন হচ্ছে যে ওই যে 2-3 বিন্দু বরাবর, মানে একদম সোজা এক্স ইজ ইকুয়াল টু 2 বিন্দু বরাবর তার সিমেট্রিক লাইন হবে, সে তার দুই পাশে 4 লেভেল আর কি। ওকে, আচ্ছা, ডোমেন রেঞ্জ তো তোমার ফাংশনের বেসিক কনসেপ্ট, ওটা তুমি ইজিলি বের করতে পারবে এখান থেকে। সিমেট্রিক লাইন, সরি, এই যে সিমেট্রিক লাইন আমাদের এক্স ইজ ইকুয়াল টু 2, এটা সাপেক্ষে প্রতিসম, আর ফাংশনটার হচ্ছে সর্বনিম্ন মান 3, আর এক্স অক্ষতে কর্তৃত অংশ হচ্ছে 0, এক্স অক্ষ তো সে কখনো টাচই করেনি, ঠিক আছে। আর ওয়াই অক্ষের ধনাত্মক দিকে কর্তৃত অংশ হচ্ছে 7, এটা তোমার কোন বিন্দুতে ছেদ করছে, ওয়াই অক্ষে, মানে এক্স এর ভ্যালুটা 0 বসো, তাহলে তোমার কাজ হয়ে যাবে, কারণ ওয়াই অক্ষে এক্স এর ভ্যালু 0, তো এক্স এর ভ্যালু তুমি যদি 0 বসো তাহলে ওয়াই এর মান পাবো কত, 2 স্কোয়ার প্লাস 3 7, তার মানে ওয়াই অক্ষে সে 7 বিন্দুতে ছেদ করছে, তাহলে ওয়াই অক্ষে মানে খণ্ডিত অংশ কত হবে, 7 হবে, বুঝা গেছে? ওকে, তাহলে আসলে আর এখানে তেমন কিছুই নেই, এক্স অক্ষে তো যেহেতু ছেদ করতেছে না। ও আচ্ছা, ডোমেন আর রেঞ্জ, সো ডোমেনটা খেয়াল করো, ডোমেনটা হচ্ছে তোমার ইনফাইনাইট, তুমি এখানে যা ইচ্ছা তাই করতে পারো, আর রেঞ্জ হচ্ছে 3 থেকে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত, ঠিক আছে। মানে তুমি জাস্ট ওই ইকুয়েশন দেখলেই বুঝতে পারতেছো সব কিছু, কারণ এখানে হচ্ছে তোমার কোনোভাবেই কি হবে না, নেগেটিভ ভ্যালু তুমি এখানে ওয়াই এর ভ্যালু আনতে পারবে না, এখানে ওয়াই এর একদম লোয়েস্ট ভ্যালু কত আসবে, 3ই আসবে, তাই না। এক্সাম্পল তুমি যদি 2 বসো তাহলে 0 3, হ্যাঁ 3 থেকে ইনফিনিটি পর্যন্ত সে যাইতে পারবে, বাট এর নিচে পসিবল না, তো রেঞ্জ হচ্ছে 3 থেকে ইনফিনিটি পর্যন্ত, বাট হ্যাঁ ডোমেন এনিথিং, তুমি যে কোনো কিছু পাবে এখান থেকে এক্স এর ভ্যালু যে কোনো কিছু পাওয়াই পসিবল, ঠিক আছে, কারণ এটা তুমি বুঝে যাচ্ছে এক্স অক্ষ বরাবর সে হচ্ছে
কন্টিনিউয়াসলি সে এক্সপ্যান্ড করতেছে, নেগেটিভ দিকেও পজিটিভ দিকেও, তার মানে সেটা হচ্ছে পুরাটাই ইনফিনিটি। আর ওয়াই অক্ষ সে এখানে সে স্টাকড, ঠিক আছে, এই পয়েন্টে সে স্টাকড কত 3 পয়েন্টে, 3 থেকে উপরের দিকে যাচ্ছে ইনফিনিটি পর্যন্ত, সো রেঞ্জ হচ্ছে 3 থেকে ইনফিনিটি পর্যন্ত। মানে এই গ্রাফটা ড্র করতে পারলে তোমার কাছে এটা সবকিছুই মানে সবকিছু বের করে ফেলতে পারো জাস্ট গ্রাফ দিয়ে। দেখে মনে হতে পারে কোশ্চেনটা অনেক বড়, বাট খুব সিম্পল এটা। ওকে, সো বুঝতে পারতেছো ফর্মুলা ভালোই পারতে হবে, আর হ্যাঁ ম্যাথ সলভ করার অনেক ক্যাপাবিলিটি থাকতে হবে, কারণ অ্যাডমিশন টেস্টে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এইটাই যে স্টুডেন্টরা ম্যাথ সলভ করতে গিয়ে স্ট্রাগল করতেছে, কারণ টাইমের মধ্যে ম্যাথ কভার করা যায় না। সো এক্সেসিভ পয়েন্ট লেখা বা এক্সেসিভ ইলাবোরেট করার কোনো প্রয়োজনীয়তা নেই, যা পারো তা একদম টু দি পয়েন্ট লিখে ফেললেই দ্যাটস ইট, তোমার টাইমও বাঁচবে, নাম্বারও পেয়ে যাবে।